আচ্ছা আমরা তো শুরু করি। হ্যাঁ, অ্যাডোনাইস যা পড়তেছিলাম দেখি। কোথায় সে অ্যাডোনাইস হারালাম আমি? ও শেলি তো বাইরে আছে, সরি। আচ্ছা আমরা কত স্ট্যান্ডা পর্যন্ত পড়ছিলাম বলো তো? স্যার উনি স্যার উনি লিখছেন শেষ করছি আজকে 20 থেকে। মাত্র 13 পর্যন্ত আগিয়েছি আমরা। না না স্যার স্যার, 19 শেষ স্যার। আজকে 20। হ্যাঁ, স্যার আজকে 20 থেকে শুরু হবে স্যার। 20 থেকে। স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে শুরু করবো আমরা। জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এগুলো পড়ে ফেলেছি আমরা। জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমরা দেখতেছি যে অ্যাডোনাইস মারা গেছেন, তাই তো? দেন আমাদের জন কিটস, যদি এখানে কিটসের নাম উচ্চারণ করা হয়নি এখনো, একবার হয়েছে বলো তো? না না স্যার। না স্যার। না স্যার। না হ্যাঁ, স্যার। কিন্তু আমরা দেখতেছি এখানে অ্যাডোনাইসকে আসলে সিম্বলিক তো একটা অর্থে ইউজ করা হয়েছে। অ্যান্ড ইন দিস গাইজ উই নো দ্য অ্যাডোনাইস রেফার্স টু জন কিটস। এবং তার মৃত্যুতে সবাই মোটামুটি শোকাহত, প্রকৃতি থেকে শুরু করে সবাই। হ্যাঁ, সবাই একটা লস ফিল করতেছে এবং মর্ন করতেছে ওভার দ্য ডেথ অফ অ্যাডোনাইস। নদী নালা খাল বিল, হ্যাঁ, চাঁদ তারা সমুদ্র থেকে শুরু করে কি নাই, সবাই তার মৃত্যুতে এক ধরনের দুঃখবোধ যেন করছে। তো এখানেও সেটা বলছেন দ্য লেপ্রোস স্কর্পস। আমরা 20 থেকে শুরু করবো, তাই তো? বলছে টাচ বাই দি স্পিরিট টেন্ডার। লেপ্রোস ক্রপস বলতে কার বডিকে বোঝাচ্ছে? লেপ্রোস কেন বলা হচ্ছে? লেপ্রোসি বুঝি আমরা, লেপ্রোসি কি? যে কুষ্ঠরোগ টাইপের। কুষ্ঠরোগ। যেহেতু মারা গেছে তার বডিটা সাদা হয়ে গেছে, রক্ত যেন নাই। হ্যাঁ, তো এরকম কর্পস মানে কি? বডি কর্পস। হ্যাঁ, তাহলে বলছে লেপ্রোস কর্পস টাচড বাই দি স্পিরিট টেন্ডার। হ্যাঁ, এরকম একটা কোমল নরম স্পিরিটের টাচে মনে হলো কি এক্সেল ইটসেলফ ইন ফ্লাওয়ার্স অফ জেন্টাল ব্রেথ। মনে হলো যেন একটা এক্সেল মানে কি? ছাড়া, একটা শ্বাস প্রশ্বাস ছাড়া। হ্যাঁ, ইনহেল মানে কি? গ্রহণ করা, আর এক্সেল মানে ছাড়া। তাই বলছে যেহেতু অনেক অসংখ্য ফুল, হ্যাঁ, ফুলের মালা, ঠিক আছে, তার সবের উপরে বা দেহের উপরে, ডেড বডির উপরে রাখা হয়েছে, তো মনে হচ্ছে যেন যখন একটা এরকমের স্পিরিট যখন তাকে স্পর্শ করলো, তার ভিতর থেকে যেন একটা কী বলো প্রশ্বাস বের হয়ে আসলো। হ্যাঁ, এবং যেন ফুলগুলো যেন নড়ে উঠলো। তাই বলছে এক্সেল ইট সেলফ ইন ফ্লাওয়ার্স অফ জেন্টাল ব্রেথ লাইক ইনকারনেশনস অফ দ্য স্টার্স। অনেকটা স্টারের মতো সিম্বলিক দেখো, মানে ইয়া করা হয়েছে, সিমিলি করা হয়েছে। হোয়েন স্প্লেন্ডার ইজ চেঞ্জ টু ফ্র্যাগ্রেন্স। হ্যাঁ, যখন কোনো জাঁকজমকতা, হ্যাঁ, স্প্লেন্ডার, যখন সেটা কোনো ফ্র্যাগ্রেন্সে রূপান্তরিত হয়, চেঞ্জড হয়ে যায়, একটা সুগন্ধিতে রূপান্তরিত হয়ে যায়, তেমন যেন একটা সুগন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক ওইরকমভাবে দে ইলুমাইন ডেথ। তারা যেন এই মৃত্যুটাকে ইলুমাইন করে ফেললো। হ্যাঁ, যেন স্টার যেমন চিকচিক করে ওঠে, চকচক করে ওঠে, তার বডিটা যেন হঠাৎ করে একটা সুস্থ মানুষের মতো হয়ে উঠলো। অ্যান্ড মক দ্য মেরি ওর্ম দ্যাট ওয়েক্স বিনিথ। এবং যে ওর্মগুলো, যে কীটগুলো এই বডিটাকে, হ্যাঁ, নষ্ট করে ফেলার জন্য, খেয়ে ফেলার জন্য জেগে উঠেছিল, তাদেরকে যেন বডিটা হঠাৎ করে মক করলো। হ্যাঁ, যে আমি তো জেগে আছি, তোমরা কেন এসেছো, এরকম আর কি। হ্যাঁ, বলছে নট আই নো ডাইজ। হ্যাঁ, তাই বলছে দে ইলুমাইন ডেথ অ্যান্ড মক দ্য মেরি ওর্ম দ্যাট ওয়েক্স বিনিথ। নট উই নো ডাইজ, কিন্তু কি কি হলো, আমরা মোটামুটি জানতে না জানতেই
কি হচ্ছে, আমরা যখন কেউ কোনো কিছু যখন মারা যায় তখন তো আমরা তো আসলে কতটুকু কি এক্সিস্ট করে কি থাকে তা তো আমরা জানি না। শ্যাল দ্যাট অ্যালোন হুইচ নোজ বি অ্যাজ আ শোর্ড কনজিউম বিফোর দ্য শীত বাই, দেখো সাইটলেস লাইটেনিং, হ্যাঁ, মানে বিশেষ করে এখানে যে মেটাফোরটা ইউজ করা হয়েছে বলতেছে শ্যাল দ্যাট অ্যালোন হুইচ নোজ বি অ্যাজ আ শোর্ড কনজিউম বিফোর দ্য শীত বাই সাইটলেস লাইটিং, মানে অনেকটা কোনো একটা শোর্ড, শীত বুঝো তো, শীত শীত মানে হচ্ছে তরবারি রাখার যে একটা ইয়া থাকে না, ঘর থাকে একটা, হ্যাঁ এটা খাপ মতো থাকে, হ্যাঁ দেখো তলারে যেটা কভার থাকে আর কি, Cover, যেটা হ্যাঁ। দিয়ে দেখো ফেলে যেন কেটে মেটে না যায়, সেফ রাখে। হ্যাঁ এই যে এইরকম, হ্যাঁ এরকম বিষয়টা দেখো, একটা চাকু বা তরবারিকে রাখা হয়েছে, এগুলোকে সিদ বলা হয়। তো মনে করো এর ভিতর থেকে একটা চাকু বার করা হয়েছে, চাকুটা খুব চকচক করতেছে, ঠিক আছে তো, তো চাকুটা বের করার সাথে সাথে আলোক ঝলকানি হয়, সেরকম একটা ঝলকানির কথা বলা হয়েছে, ঠিক আছে তো। তারপর দেখো এখানে যদি আমরা দেখি, দেখো নাথিং দ্যাট ট্রুলি এক্সিস্ট ইজ এভার কমপ্লিটলি ডিস্ট্রয়েড, হ্যাঁ বলছে শ্যাল কনসাস অ্যালোন দ্য অ্যাবিলিটি টু নো বি আটারলি অ্যানিলেটেড লাইক আ শোর্ড বার্ন অ্যাওয়ে বিফোর ইট সেড বাই আনসিন লাইটেনিং, হ্যাঁ মানে অনেকটা একটা তরবারি কী করা হচ্ছে, লাইক আ সোর্ড বার্ন অ্যাওয়ে বিফোর ইট সেড বাই আনসিন লাইটেনিং, ঠিক আছে তো, একটা সিদে প্রবেশ করার আগেই, তাই তো, তার যে কাভারে ঢোকানোর আগেই যেমন করে একটা তরবারিতে একটা বের করে আবার ঢোকানোর আগেই তার উপরে লাইট পরে যে একটা ঝলকানি হয়, হ্যাঁ ওইরকম একটা ঝলকানি যেন এখানে সৃষ্টি হলো, তাই বলছেন। মানে হঠাৎ করে এসে আবার হঠাৎ করে শেষ হয়ে যাওয়া, হ্যাঁ মানে অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য, হ্যাঁ যেমন করে একটা আলোক ঝলকানির সৃষ্টি হয়, এখানেও যেন তার বডির উপরে ওরকম একটা ইলিমিনেশন যেন আসলো, হ্যাঁ এটাকে বোঝানো হয়েছে। দ্য ইন্টেন্স অ্যাটম গ্লোজ আ মোমেন্ট, এই যে বলছে কি অ্যাটম অণু কণাগুলো কিছুক্ষণের জন্য যেন গ্লো করে উঠলো, দেন ইজ কোয়েন্সড ইন আ মোস্ট কোল্ড রেসপন্স, তারপরে হঠাৎ করে আবার সেগুলো শেষ হয়ে গেল, কোয়েন্সড হয়ে গেল। মানে এই যে বললাম যে একটা স্পিরিট হঠাৎ করে টাচ করার কারণে তার বডিতে যে আলোক ছটা বেরিয়ে আসলো, মনে হলো যেন তার সে যেন মরেনি, সে যেন জীবিত আছে, ঠিক মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য, ঠিক ওইরকম একটা এখানে এই পর্যন্ত সিমিলি দিয়ে বোঝানো হয়েছে, হ্যাঁ যে এরকমভাবেই তার বডিটাতে মনে হলো এক ধরনের আলো যেন ঝলকে উঠলো, হ্যাঁ এটা দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, ইন দিস স্ট্রেঞ্জার শেলি এমফেসাইজ দ্য ইমর্টালিটি অফ লাইফ অ্যান্ড স্পিরিট, ডেথ ট্রান্সফর্ম রাদার দ্যান অ্যানিহিলেটস, হ্যাঁ যে কোনো কিছু ডেথ হয়তো আমাদেরকে জীবন থেকে মৃত্যুতে নিয়ে যায়, কিন্তু আমাদেরকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে না, মুহূর্তের জন্য হলো আমাদের মধ্যে যেন সেই বিউটিগুলো থাকে। বলছে ইভেন ইন ডিকে ক্যান গিভ রাইজ টু বিউটি, নাথিং দ্যাট এক্সিস্ট এভার ট্রুলি সিজেস, এই পৃথিবীতে এখানে যেটা বলা হয়েছে না, যে কোনো কিছুই আসলে এই যে নট উই নো ডাইজ, কোনো কিছুই আসলে মরে না, শুধু তার রূপের পরিবর্তন হয় বা অবস্থানের পরিবর্তন হয়, ঠিক আছে। তো তাই বলতেছে জীবনটা ঠিক ওইরকমই, যে একটা তরবারি সেটা আলোক ঝটকানিতে ছিল, বাইরে ছিল, আবার ওটাকে আমি একটা কাভারের মধ্যে ঢুকিয়ে ফেললাম, শুধু এইটুকুই পার্থক্য, হঠাৎ করে আলো জেগে ওঠে, আলো শেষ হয়ে যায়, কিন্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে আলোটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে তো। এখন আমরা যখন কাভারের ভিতরে ঢুকিয়ে ফেলেছি তরবারিটা, তখন কি তার উপরে কি সেই আলোক ঝলকানি আর কি আসবে না, বলো, আলোক ঝলকানি দেওয়ার ক্ষমতা কি তার শেষ হয়ে গেছে তরবারির, বলো তো। না স্যার। হ্যাঁ শুধু তাকে তার অবস্থানটা চেঞ্জ করা হয়েছে, না স্যার। হ্যাঁ আলো তার উপরে পড়ছে না, পার্থক্য এইটুকুই, তাছাড়া সেই আলোক ঝলকানির যে ক্ষমতা সেটা শেষ হয়ে যায়নি। তাই বলছে অ্যালাস দ্যাট অল উই লাভড অফ হিম শুড বি, হ্যাঁ বলছে কি আমরা তাকে সবাই অল, হ্যাঁ দ্যাট অল উই লাভড অফ হিম শুড বি, হ্যাঁ মানে কি আমরা তাকে সবাই কি করতাম, ভালোবাসতাম, আর এই ভালোবাসার জন্যই তার জন্য আমরা কি করছি, আমাদের যে অবস্থান, আমরা যে দুঃখ করছি এটা করাই উচিত বা করতে হবে, হ্যাঁ দুঃখ আমাদের প্রকাশ করতেই হবে, বাট ফর আওয়ার গ্রিফ অ্যাজ ইফ ইট হ্যাড নট বিন অ্যান্ড গ্রিফ ইট সেলফ বি মর্টাল, বলছে দেখো হ্যাঁ আমরা যে তার জন্য গ্রিপ করতেছি এটাও অ্যাজ ইফ ইট হ্যাড নট বিন, হ্যাঁ মনে হচ্ছে জানো এই যে অ্যাডোনাইস, ঠিক আছে তো, যে কিছুক্ষণের জন্য আমরা যে দুঃখ করতেছি এই দুঃখটাও হয়তো কি একসময় থাকবে, বলো তো, এই দুঃখটাও কি বেশি দিন থাকবে, না স্যার। থাকবে না,
বলছে কি কারণ কি গ্রিপ ইটসেলফ বি মর্টাল, আমাদের এই দুঃখটা নিজেই কেমন জানি মর্টাল। হ্যাঁ, আজকে যেমন দুঃখ করতেছি এটা যেন বেশিক্ষণ থাকবেই না। ও ইজ মি, অতএব শুধু দুঃখটা শুধু তার জন্য না যার জন্য আমরা দুঃখ করছি, এটা আমাদের জন্যও দুঃখ। হ্যাঁ, ও ইজ মি, কারণ কি এলিজির একটা বৈশিষ্ট্য হলো কি, যার সম্পর্কে কথা বলতে বলতে অনেক সময় কবি ওই ব্যাপারটা নিজের উপরেও নিয়ে আসে। আমরা এলিজি রিটেন কান্ট্রি চার্জার পড়ছিলাম না, বলো তো? জি স্যার। ওখানেও কি জি, শেষ স্যার। পর্যন্ত আমরা এলিজিতে দেখলাম না যে আমাদের কবির জীবনীও আনা হয়েছিল ওখানে। কবি নিজের সম্পর্কে বলেছেন, নিজের কবর সম্পর্কে বলেছেন, বলেননি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো এখানেও কবি এখন নিজের উপরে সেই দুঃখ ভাবটা নিয়ে আসছেন যে আমরা যার জন্য দুঃখ করছি, হাই হাই, আমরা কি সবসময় এরকম জীবিত থাকবো? আমরাও তো তার মতোই। হ্যাঁ, আমরাও তো তার মতোই। বলছে হোয়েন্স আর উই অ্যান্ড হোয়াই আর উই। হ্যাঁ, মানে হোয়েন্স আর উই মানে কি, হোয়েন্স মানে কি ফ্রম হোয়ার, আমরা কোথা থেকে এসেছি, অ্যান্ড হোয়াই আর উই, আর আমরা এখানে কেনই বা এসেছি। হ্যাঁ, এখন নিজের উপর প্রশ্ন, অফ হোয়াট সিন দ্য অ্যাক্টরস অ্যান্ড স্পেকটেটার্স, তাই তো আমরা কোন সিনের অ্যাক্টর এবং স্পেকটেটরে কাজ করতেছি, মানে আমরাই দর্শক আবার আমরাই অ্যাক্টর। কিন্তু এই সিনটা কি, কী কারণে আজকে আমি টিচার, তোমরা শিক্ষার্থী, হ্যাঁ, আজকে এই বাবা মা কেউ দাদু, এগুলো কেন করছে? হ্যাঁ, এগুলো কোনো কারণ আছে? এটা কাকে নির্দেশ করতেছে বলো? এই সিনটা যে অফ হোয়াট সিন দ্য অ্যাক্টরস আর স্পেকটেটর, এটা কার কথা নির্দেশ করতেছে বলো তো? স্যার আমাদের কথা। বর্ডার কথা। না সেটা তো অবশ্যই, কিন্তু আমরা এই কোন লেখাতে এরকম একটা সেন্স পেয়েছিলাম? অ্যাজ ইউ লাইক ইটে পাইছিলাম না? অ্যাজ ইউ লাইক ইট, যে অল দ্য স্টেজ, হ্যাঁ, অল দ্য ওয়ার্ল্ড কি একটা স্টেজের মতো না, যেখানে আমরা সবাই All the world of stage and men and women are mainly players. হ্যাঁ প্লেয়ার্স, হ্যাঁ, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, তাহলে সেরকম আর কি। বলছে হোয়াট সিন দ্য অ্যাক্টরস আর স্পেকটেটর, আমরা গ্রেট অ্যান্ড মিন, হ্যাঁ, বলছে মহৎ ব্যক্তি হোক আর ছোট ব্যক্তি হোক, ওই এলিজির কথা আসে দেখো। হ্যাঁ, ওখানে বলছিল না যে আমরা যা কিছুই করি না কেন কি হবে, সব কিছু আমাদের But glory to the grave. লিডিং, তাই তো, লিডিং আস টু দ্য গ্রেভ। হ্যাঁ, তা বলছে গ্রেট অ্যান্ড মিন মিট ম্যাচড ইন ডেথ, সবাই একসাথে আমরা ওই মৃত্যুতেই মিট করি। হু লেন্ডস হোয়াট লাইফ মাস্ট বড়ো, তাই তো, অতএব বলছে হু লেন্ডস হোয়াট লাইফ মাস্ট বড়ো, মানে কি মৃত্যু যেন আমাদেরকে ধার দেয়। লেন্ড মানে কি ধার দেওয়া না, হচ্ছে হু লেন্ডস হোয়াট লাইফ মাস্ট বড়ো, আর লাইফ হচ্ছে কি বড় করে, আর মৃত্যু সেটাকে কে ধার দেয়। তার মানে কি আমাদের জীবনটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে নেওয়া এক ধরনের ধার, বুঝতে পেরেছো? কিছু দিতে হবে। তাই হু লেন্ডস হোয়াট লাইফ মাস্ট বড়, লাইফকে বড় করতে হচ্ছে, বুঝতে পেরেছো? অ্যাজ লং অ্যাজ স্কাইস আর ব্লু ফিল্ডস আর গ্রিন ইভিনিং মাস্ট আসার নাইট, যতদিন আকাশ ব্লু, যতদিন ফিল্ডস গ্রিন, মানে পৃথিবী যতদিন আছে, ইভিনিং মাস্ট আসার নাইট। হ্যাঁ, ইভিনিং হবে, নাইট হবে, নাইট আর্স দ্য মরো, আবার রাতের পর সকাল হবে, মান্থ ফলো মান্থ, তাই তো, মাসের পর মাস আসবে উইথ ও, দুঃখ কষ্ট নিয়ে। হ্যাঁ, অ্যান্ড ইয়ার ওয়েক ইয়ার টু সরো, আর বছরের পর বছর আমাদের দুঃখ আসবেই। মানে কি এই দুঃখ এই কষ্ট দিন রাত চলতেই থাকবে, এর যেন কোনো শেষ নেই। দিস ইজ আ সাইক্লিক্যাল প্রসেস অফ মর্নিং। পৃথিবীটা মানে এরকম, আজ থেকে কোটি কোটি বছরের পৃথিবী। এই পৃথিবীতে আজ থেকে কত বছর পর্যন্ত মানুষ এখনো বেঁচে আছে বলো? কত বছর বয়সের মানুষ বেঁচে থাকতে পারে আজ থেকে শুরু করলে? যে একজন মানুষ আজ থেকে 500 বছরের কোনো মানুষ আছে যে এখনো জীবিত আছে? 500 বছর, 100 বছরের কেউ আছে, 150 বছরের কেউ আছে, 100 বছরের কেউ আছে। হ্যাঁ, হতে পারে 100 দিয়ে 10-20 থাকতেই পারে, কিন্তু তার থেকে বেশি দূরে তো আর নাই। তাহলে এবং যার বয়স এখন 100-150 এরকম কাছাকাছি যদি থাকেও পৃথিবীতে কোথাও না কোথাও, তাও তার অবস্থা কি বলো, কেমন হতে পারে? বেঁচে থাকাটাই দায়। হ্যাঁ, তার এখন মৃত্যু পথযাত্রী, ব্যাপারটা এরকম। তাহলে এটা তো আমরা দেখেই আসতেছি, তাহলে আমরা কার জন্য মরণ করব? হোয়াই অ্যান্ড হাউ, তাই তো আমরা কেন করব মরণটা, কেন করব? কারণ আমরা তো নিজেরাই এর এই অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস, স্টেজে শুধু ড্রামা, আমার পার্ট শেষ হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে তো? অতএব গ্রেট হোক আর মিন হোক, বড় হোক ছোট হোক, সব মানুষই মৃত্যুতেই শেষ হয়ে যাবে। তাই এত অহংকার গর্ব করে তো কোনো লাভ নাই। হ্যাঁ, তাই এখানে সেটা বলো, দেখো, ইন দিস স্ট্রেঞ্জার সে রিফ্লেক্টস অন দ্য ট্রানজিয়েন্স অফ লাইফ অ্যান্ড হিউম্যান সরো, ইভেন ইন্টেন্স গ্রিপ সিমস টেম্পোরারি ইন দ্য ফেস অফ ইনএভিটেবল সাইকেলস অফ টাইম। কারণ গ্রিপটা আমরা কতক্ষণ ধরে করি বলো? আমার যত প্রিয় মানুষই মারা যাক না কেন, আমার দুঃখটা কতদিন থাকবে? মানে মর্নিংটা কতদিন থাকবে? দুঃখটা হয়তো থাকবে আজীবন, ততদিন আমি বেঁচে থাকবো, মনে পড়লে দুঃখ আসবে। কিন্তু এই যে মর্নিং করি তার মৃত্যুতে, এটা কি বেশি দিন থাকে?
বলো না না স্যার স্যার এটা স্টেক হবে না স্যার থাকে না, এই মর্নিং থাকে না। তাই বলছে হি উইল অ্যাওয়েক নো মোর, ও নেভার মোর, সে তো আর কখনোই বেঁচে উঠবে না। হি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? এই অ্যাডোনাইসকে, তাই জন তো? অ্যাডোনাইসকে হি উইল অ্যাওয়েক নো মোর, ও নেভার মোর, কখনোই না। তা বলছে ওয়েক দাও, ক্রাইড মিজারি, এবার মিজারি বলতেছে ওয়েক দাও চাইল্ডলেস মাদার। চাইল্ডলেস মাদার কে এখানে, কে বলো তো? ইউরেনিয়া অ্যাডোনাইসের মা। হ্যাঁ, ইউরেনিয়া। বলছে চাইল্ডলেস মাদার রাইজ আউট অফ দ্য স্লিপ অ্যান্ড স্ল্যাক ইন দাই হার্টস কোর ওন্ড মোর ফিয়ার্স দ্যান হিজ। নিশ্চয়ই তোমার হৃদয়ে আরো বড় ধরনের ওন্ড সৃষ্টি হয়েছে তার নিজের ওন্ডের থেকে। হ্যাঁ, অ্যাডনোয়াসকে কি দিয়ে মারা হয়েছিল জানো? তীর দিয়ে, নাকি? তা তীর দিয়ে মারার কারণে তার মধ্যে একটা ক্ষত হয়েছিল। এখন এই মিজারি বলতেছে, তাই তো, কাকে? চাইল্ডলেস মাদার ইউরেনিয়াকে, যে তোমার হৃদয়ে তো আরো বড় ক্ষত হয়েছে, ইন দ্য হার্ট স্কোর আই ওন্ড মোর ফিয়ার্স দ্যান হিজ। সেটাকে কি করতে বলছে? স্ল্যাক করতে বলতেছে। আউট অফ দ্য স্লিপ মানে জেগে ওঠো এবং স্ল্যাক করো উইথ টিয়ার্স অ্যান্ড সাইজ, কান্না দীর্ঘশ্বাস দিয়ে সেই দুঃখ মোছার চেষ্টা করো। অ্যান্ড অল দ্য ড্রিমস দ্যাট ওয়াস ইউরেনিয়াস আইজ অ্যান্ড অল দ্য ইকোজ হুম দেয়ার সিস্টার সং হ্যাড হেল্ড ইন হলি সাইলেন্স ক্রাইড আর আইজ। এখনো ইউরেনিয়া ওঠেনি, তাই বলতে দেখো। হ্যাঁ, অ্যান্ড অল দ্য ড্রিমস দ্যাট ওয়াস ইউরেনিয়াস আইজ, চোখের যে সকল স্বপ্ন ছিল, এবং ইকো, যে মানে অল দ্য ইকোজ হুম দেয়ার সিস্টার সং হেল্ড, এতক্ষণ ধরে যে গান হচ্ছিল সেই গানের যে ইকো, সেই ইকোগুলো এতক্ষণ যে আমাদের ইউরেনিয়াকে কী করে রাখছিল, হ্যাড হেল্ড ইন হলি সাইলেন্স, সেই ড্রিম এবং ইকোগুলো দেখো সবাইকে পার্সনিফাই করা হয়েছে। হ্যাঁ, ড্রিম এবং ইকোগুলো কি করছে? ক্রাইড, চিৎকার করে বলছে অ্যারাইজ, উঠতে বলছে। কাকে উঠতে বলছে? ইউরেনিয়াকে। রাইজ, অ্যারাইজ, ওঠো, সুইফট অ্যাজ আ থট। আর তখন হলো কি, যে চিৎকার করে উঠেছে অমনি চিন্তার মতো। হ্যাঁ, চিন্তা যেমন আমাদের মাথায় দ্রুত খেলা করে না, দ্রুত ওইরকম আর কি। হ্যাঁ, সাডেন। তাহলে সুইফট অ্যাজ আ থট বাই দ্য স্নেক মেমোরি স্টাং, ঠিক আমাদের সাপে যেমন কামড় দিলে সাপ কি ধীরে ধীরে কামড়ায় নাকি দ্রুত? দ্রুত কামড়, বাইট করে একদম দ্রুত, মুহূর্তের মধ্যে। ঠিক ওইরকম ভাবে একদম কি হলো, স্নেক মেমোরি মানে কি স্মৃতি, হঠাৎ করে স্মৃতিটা তার উপর জেগে উঠলো, এবং তাই বলতে স্মৃতি জাগরিত হওয়ার কারণে চিন্তার মতো দ্রুত সে তার কোথা থেকে উঠে আসলো, দেখো, ফ্রম হার অ্যাম্ব্রোসিয়াল রেস্ট, এই চমকপূর্ণ যে রেস্ট, সেখান থেকে সে উঠে পড়লো। দেখো, হ্যাঁ, রেস্ট দ্য ফেডিং স্প্লেঞ্জার স্প্রাং। তারপরে দেখো, সুইফট অ্যাজ আ সাডেন থট স্ট্রাং বাই দ্য স্নেক অফ মেমোরি দ্য ফেডিং স্প্লেঞ্জার অফ ইউরেনিয়াস প্রেসেন্স স্প্রাং ফোর্থ ফ্রম হার অ্যাম্ব্রোসিয়াল রেস্ট। অ্যাম্ব্রোসিয়াল মানে কি, যে স্বর্গীয়, হ্যাঁ, যে মানে কি বলবো, মানে যে নেকটার পান করে যে একটা মোহ অবস্থায় ঘুমিয়ে থাকে বা রেস্ট নেয়, সেখান থেকে সে জেগে উঠলো। বলছে ইন দিস স্ট্রেঞ্জার শেলি শোজ দ্য অ্যাওকেনিং অফ গ্রিফ অ্যান্ড ইন্সপিরেশন। ইউরেনিয়া, দ্য পার্সনিফিকেশন অফ পোয়েটিক ইন্সপিরেশন, ইজ স্টার্ড বাই মেমোরি অ্যান্ড সরো, suggesting that the mourning and remembrance of Adonis can revive poetic vision and spiritual energy even in the face of death. জেগে উঠলো জানো সে কেমনভাবে জেগে উঠলো? she rose like an autumnal night, ঠিক অনেকটা অটামের নাইটের মতো করে সে জেগে উঠলো। দ্যাট স্প্রিংস আউট অফ দ্য ইস্ট, যে নাইটটা পূর্ব দিক থেকে হঠাৎ করে সৃষ্টি হয়। অ্যান্ড ফলোস ওয়াইল্ড অ্যান্ড রিয়ার দ্য গোল্ডেন ডে, তারপরে যে নাইটটা আস্তে আস্তে কি করে, গোল্ডেন ডের দিকে এগিয়ে যায়। ঠিক ওইরকমভাবে সেও যেন জেগে উঠল। হুইচ অন ইটার্নাল উইংস ইভেন অ্যাজ আ গোস্ট অ্যাবান্ডনিং আ বায়ার হ্যাড লেফট দ্য আর্থ আ কপস। তাহলে সে যেন কি করলো, দেখো, হুইচ অন ইটার্নাল উইংস, কার ইটার্নাল উইংস আছে বলো তো? এই রাত দিনের কি ইটার্নাল উইংস আছে না? তারা তো উড়েই বেড়াচ্ছে নাকি, রাতের পরে দিন, দিনের পরে রাত, একজন আরেকজনকে যেন ফলো করছে নাকি, একজন আরেকজনের জন্য ফলো করছে। তাই বলছে হুইচ অন ইটার্নাল উইংস ইভেন অ্যাজ আ গোস্ট অ্যাবান্ডনিং আ বায়ার হ্যাড লেফট দ্য আর্থস ক্রপস। ঠিক বলছে কি, যেন হুইচ মানে বলতে এখানে গোল্ডেন ডেকে বোঝাচ্ছে। ইভেন অ্যাজ আ গোস্ট অ্যাবান্ডনিং আ বায়ার, একটা মানে কি ভূত, গোস্ট মানে কি ভূত বা স্পিরিট, এখানে অবশ্য স্পিরিট বোঝাবে, ঠিক আছে তো। যেমন তার বায়ারকে, তার অবস্থানকে যেমন সে অ্যাবান্ডন করে চলে যায়, তার বডিকে যেমন মানে স্পিরিটটা যেমন তার বডিকে রেখে চলে যায়, এই যে বলছেন হ্যাড লেফট দ্য আর্থ দ্য ক্রপস, আত্মাটাকে নিয়ে চলে যায়, ঠিক আছে তো, শুধুমাত্র তার বডিটা পড়ে থাকে। ওরকমভাবে
ঠিক আছে তো, যেন সে জেগে উঠলো এবং জেগে ওঠার পরে তার যে অবস্থানটা, হ্যাঁ, তার যে মানে কি বলবো, তার বডিটা যেন শুধু পড়ে থাকলো। সরো অ্যান্ড ফেয়ার সো স্ট্রাক সো রাউজ সো র্যাপ্ট ইরোনিয়া, ওদিকে সরো এবং ফেয়ার যারা ছিল তারাও ইউরেনিয়াকে আঘাত করলো। হ্যাঁ দেখো, সো স্ট্রাক সো রাউজ সো র্যাপ্ট ইউরেনিয়া, সো স্যাডেন রাউন্ড হার লাইক অ্যান অ্যাটমসফিয়ার অফ স্টর্মি মিস্ট, এবং তার আশেপাশে হঠাৎ করে ঝড় উঠলে, হ্যাঁ, যেমন একটা পরিবেশ তৈরি হয়, তার আশেপাশে এরকম একটা দুঃখদায়ক পরিবেশও তৈরি হলো। এবং সো সুয়েপ্ট হার অন হার ওয়ে ইভেন টু দ্য মোর্ডফুল প্লেস হোয়ার অ্যারোনাইস লে, এবং তাকে নিয়ে গেল, সো সুয়েপ্ট হার, এবং তাকে নিয়ে গেল সেই স্টর্ম, হ্যাঁ, স্টর্ম যেন উড়িয়ে নিয়ে তাকে চলে গেল কোন জায়গায় বলো, সো সুয়েপ্ট হার অন হার ওয়ে ইভেন টু দ্য মর্নফুল প্লেস হোয়ার অ্যারোনাইস লে, নাকি সেখানে তাকে এখানে কি গ্রেপ বুঝাইছে স্যার? কোনটা এলে অ্যাডভাইসকে কি এখনো কবরে দেওয়া হয়েছে বলো তো? এখনো তো কবরে দেওয়া হয়নি। না স্যার, এখনো তো কবরে দেওয়া হয়নি, ঠিক আছে তো, মানে যে এখনো শুয়ে আছে মানে ওখানে রাখা আছে, তাতে কবরে দেওয়ার আগে, হ্যাঁ, তাকে যে করা হয়, গোসল করানো থেকে শুরু করে আরও যে সকল, হ্যাঁ, সেরিমনিগুলো আছে পালন করতে হয়, সেগুলোর কথা বলা হয়েছে। এবং সেই অবস্থানে, হ্যাঁ, এখানে তাকে বলছে দিস ইমোশন ক্যারিড হার অ্যালং ইরেসিস্টিভলি, হ্যাঁ, তার যে ইমোশনগুলো এত বিভিন্ন ধরনের, সেগুলো কী করে তাকে স্টর্মের মতো করে যেন উড়িয়ে নিয়ে গেল, হ্যাঁ, গাইডিং হার ইভেন্ট টু দ্য মর্নফুল প্লেস হোয়ার অ্যাডোনাইস লে হোয়ার দ্য পয়েটস বডি রেস্টেড ইন ডেথ। ইন দিস স্টেঞ্জা শেলি ডেপিক্টস ইরোনিয়া, দেখো, poetic inspiration and mourning as a dark powerful force moved and driven by grief to witness the death of Adonais. Nature and emotion are intertwined, emphasizing the depth of sorrow surrounding the poet's passing. তাহলে এখানে কি দেখো, কে আর্থ, তারপর হচ্ছে ডে, হ্যাঁ, তারপর হচ্ছে নাইট, সবাই, এছাড়াও সরো, ফিয়ার, সবাই দেখো কি এর দুঃখে কষ্টে এরাও দুঃখিত। এই জন্য তারা কি করছে, ইরোনিয়াকে জাগিয়ে তুলে তাকে সেই জায়গায় দ্রুত নিয়ে চলে গেল। এবং ইউরেনিয়া কিভাবে গেল সেটাকে দেখানো হবে আর কি। হ্যাঁ দেখো, এখন ইউরেনিয়া কীভাবে পাস করতেছে দেখো। আউট অফ হার সিক্রেট প্যারাডাইজ সে স্পিড, তাই সে করলো কি, ইউরেনিয়া তার যে প্যারাডাইসে তার যে সিক্রেট রুম ছিল, হ্যাঁ, যেখানে সে এতদিন ছিল আর কি এতক্ষণ, সেখান থেকে সে বের হলো এবং দ্রুত স্পিডিলি চলে গেল। দেখো, সে স্পিড কোথা দিয়ে, থ্রু ক্যাম্পস অ্যান্ড সিটিজ রাফ উইথ স্টোন অ্যান্ড স্টিল, হ্যাঁ, শহরটাকে বোঝানো হয়েছে। দেখো, শহরের পরিবেশ কেমন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বলো, নাকি রাফ বলো তো? রাফ, হ্যাঁ, রাফ উইথ স্টোন অ্যান্ড স্টিল। তাহলে সেই থ্রু ক্যাম্পস অ্যান্ড সিটিজ, তাহলে ইউরেনিয়া দ্রুত উড়ে যাচ্ছে, কিসের ভিতর দিয়ে উড়ে যাচ্ছে, বিভিন্ন ক্যাম্প মানে বিভিন্ন শহর, বিল্ডিং, বাড়ি, এর ভিতর দিয়ে উড়ে যাচ্ছে। অ্যান্ড হিউম্যান হার্টস, এবং হিউম্যান হার্টের ভিতর দিয়ে সে দ্রুত এগিয়ে যাচ্ছে। হুইচ টু হার এয়ারি ট্রেড ইয়েল্ডিং নট, হ্যাঁ, এবং কি হচ্ছে দেখো, হুইচ টু হার এয়ারি ট্রেড মানে কি, ট্রেড মানে পদযাত্রা বা পদক্ষেপ, কারণ সে কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না উড়ে যাচ্ছে বাতাসে বলো? বাতাসে উড়ে যাচ্ছে। তাই বলছে যখন সে যাচ্ছে তখন তো পা দিয়ে যাচ্ছে নাকি, স্টোনের উপর পা দিচ্ছে, স্টিলের উপর পা দিচ্ছে, যেগুলো কি হচ্ছে, ওন দ্য ইনভিজিবল পামস অফ আর টেন্ডার ফিট হোয়ার এভার দে ফেল, হ্যাঁ, তাই যখন সে পা দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক অনেকটাই সিনেমা দেখছিলে তোমরা, ওই যে ভারতের হিন্দি সিনেমা আছে না বিভিন্ন, ওই যে একটা সিনেমার নাম বলতে, বলো বলো বলো, নায়ক ছিল ক্রেড, না ওটা না, দেখো, বাহুবলী, না গো, স্যার ক্রিস, হ্যাঁ ক্রিস, হ্যাঁ স্যার ক্রিস, হ্যাঁ এই তো মনে পড়ছে, ক্রিস আছে না, সে কি করতেছে, লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেছে, হ্যাঁ, বিল্ডিং এর উপর পা দিয়ে লাফ দিয়ে সে আরেক বিল্ডিং এর উপর পা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, ওইরকম আর কি অবস্থা, হ্যাঁ, এয়ারি ট্রেড ইয়েল্ডিং নট, হ্যাঁ, তার পা যেন তবুও মানে ফেলা বন্ধ করছে না, যদিও ওন্ড হয়ে যাচ্ছে, দেখো, ওন দ্য ইনভিজিবল পাম্পস অফ আ টেন্ডার ফিট হোয়ার এভার দ্য ফেল, তো পা দিয়ে যখন এই স্টোনের উপরে, স্টিলের উপর পা দিয়ে যখন সে দৌড়ে যাচ্ছে, তখন তার পায়ের যে টেন্ডার ফিট, হ্যাঁ, নরম তুলতুলে পা, সেখানে ক্ষত সৃষ্টি হচ্ছে, যে ক্ষতগুলো ইনভিজিবল, তারপরও সে তার, হ্যাঁ, পদযাত্রা থামাচ্ছে না। অ্যান্ড বারবেড টাং মানে হচ্ছে মানুষের, হ্যাঁ, শার্প ওয়ার্ড, মানে মানুষ দেখতে তাই গালিগালা করতেছে, হ্যাঁ, অ্যান্ড থটস মোর শার্প দ্যান দে, এমনকি তাদের কথার থেকে, মানে এখানে মানুষকে বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ, এই যে বলতেন হিউম্যান হার্ট,
হিউম্যান হার্টের যে কথাবার্তাগুলো সেগুলো যেন তারাওয়ালা, তার বারবেট মানে বুঝো তো, তার দিয়ে খচিত। অনেক সময় যে বেড়া করে না মানুষজন, তারের যে কাঁটাযুক্ত তার আছে না এরকম, জি স্যার। ওরকম বারবেট টাং অ্যান্ড থটস মোর শার্প দ্যান দে, এমনকি তাদের চিন্তাগুলো, মানুষের চিন্তাগুলো আরও শার্প তাদের এই টাঙের থেকে, কথার থেকে। তারাও করছে কি, রেন্ট দ্য সফট ফর্ম দে নেভার কুড রিফিল। হ্যাঁ, রেন্ট করা মানে কি, কত তৈরি করা, ঠিক আছে তো, সেই তাদের কথাগুলোও এই সফট ফর্মকে, সফট ফর্ম মানে এই তার শরীর বা পা, এর উপরে মানুষের চিন্তাভাবনাও যেন ক্ষত সৃষ্টি করতেছে, ঠিক আছে তো। হুজ স্যাক্রেড ব্লাড, আর সেখান থেকে রক্ত বার হচ্ছে, তাই বলছে স্যাক্রেড ব্লাড লাইক দ্য ইয়ং টিয়ার্স অফ মে, অনেকটা মে মাসের সেই শিশিরের মতো, তাই বলছে ইয়ং টিয়ার্স অফ মে পেভড উইথ ইটার্নাল ফ্লাওয়ার্স, এবং ওই যে তার পা থেকে যে রক্ত বার হচ্ছে, সে রক্ত যেখানে পড়তেছে সেখানে যেন ফ্লাওয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাট আনডিজার্ভিং ওয়ে, যে ওয়ে কখনোই এই ফ্লাওয়ার ডিজার্ভ করে না। তাহলে দেখো, যে পথ দিয়ে সে যাচ্ছে, এই পথ কলুষিত, এই পথে ইউরেনিয়া যাওয়ার কথা না, অথচ এই পথেই ইউরেনিয়া যখন যাচ্ছে, তার পা থেকে ক্ষত হয়ে রক্ত বার হচ্ছে, আর রক্তগুলো কি হয়ে যাচ্ছে বলো, ফুল হয়ে যাচ্ছে। ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকে যেন বিশেষ সম্মাননা দিয়ে পথ নিজেই তার জন্য পথ তৈরি করে দিচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, তো খেয়াল করছো কিভাবে বলছে। হ্যাঁ, তাই এখানে যদি আমরা একটু পড়ি, দেখো, ফ্রম আর সিক্রেট প্যারাডাইস ইউরেনিয়া সুইফটলি ডিপার্টেড, মুভিং থ্রু ক্যাম্পস অ্যান্ড সিটিজ হার্ডেন্ড উইথ দেখো স্টোন, স্টিল অ্যান্ড আনফিলিং হিউম্যান আর্টস। These harsh obstacles did not yield to her ethereal spirit steps. They owned the invisible tender palms of her feet. Whenever she passed, she encountered barbed tongues, sharp words, and thoughts even more piercing than words, which tried in vain to harm her soft and sacred form. Yet she could not be repelled. তারপর সে থামছে না। And her sacred blood, like the young tears of May, fell upon the ground. There it paved a path of eternal flowers, marking her way through the undeserving world, leaving a trace of her divine sorrow and devotion. সুতরাং in this stanza, Shelley shows Urania's struggle through a harsh, unfeeling world to reach Adonis. Even the attempts of cruelty cannot stop her. Her sorrow leaves a lasting, beautiful mark, symbolized by flowers grown from her sacred tears. এই কথাটা কেন বলা হলো আসলে? আর ইউরেনিয়া তো সিম্বলাইজ করছে কাকে বলো তো? পোয়েটিক ইন্সপিরেশনকে, তাই না? তো পয়েটদেরকে কি মানুষ খুব ভালোবাসে বলো তো? অধিকাংশ ক্ষেত্রে কি মানুষ তাদেরকে ভালোবাসে? পয়েটদেরকে? না স্যার। হ্যাঁ, পয়েটদেরকে অন্যভাবে মানুষ জানে, অন্যভাবে গালিগালা, একটু খারাপভাবে দেখা, ঠিক আছে। তাদের চিন্তাগুলোকে, তাদের সেই কি বলবো, ছোট চিন্তা ভাবনায় তো তারা বুঝতে পারে না, তাদেরকে হয়তো দেখা যাচ্ছে অন্যভাবে গ্রহণ করে। তাই বলতেছে এই পোয়েটিক ইন্সপিরেশন ওই যে কবি প্রতিভার যে কি বল প্রভাব, সেইগুলোকে নির্দেশ করে বলা হচ্ছে যে মানুষ, বিশেষ করে শহরের মানুষ, ক্যাম্পের মানুষ, যাদের হৃদয়টাই হার্ডেন হয়ে গেছে প্রকৃতির মধ্যে বসবাস করতে না করতে, ঠিক আছে তো, তাদের আঘাতেই দেখা যাচ্ছে এই কবিরা কি হচ্ছে, বা এই যে পয়েটিক যে প্রভাব, এগুলো ক্ষতবিক্ষত হচ্ছে, যে কী করে গেল সে জীবনে, কি এত করতে পেরেছে, এরকম বলে না মানুষজন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে ঠাট্টা করা, মস্করা করে আর কি। তো এগুলো দ্বারা যেন এই পোয়েটিক ইন্সপিরেশন, বিশেষ করে ইউরেনিয়া যেন ক্ষতবিক্ষত হচ্ছে। তা বলছে ইন দ্য ডেথ চেম্বার ফর আ মোমেন্ট ডেথ, দেখো এবার আবার একটু খেয়াল করে কি বলছে। হ্যাঁ, ইন দ্য ডেথ চেম্বার যেখানে রাখা আছে, ঠিক আছে তো, যেখানে রাখা আছে এবং মৃত্যু যেখানে অ্যাডোনাইসকে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে আর কি, তার আত্মাটাকে বা স্পিরিটটাকে। বডি তো পৃথিবীতে পড়ে থাকবে নাকি? আমরা মারা গেলে কি বডি কোথায় যায় বলো? বডি কোথায় যাবে? স্যার বডি পৃথিবীতে থাকে, তবে সোলটা চলে যায়। হ্যাঁ, কিন্তু ডেথ সোলটা নিয়ে যায়, যেটা আমরা মনে করি আর কি। একটু ভাবো তো, এই ডেথ কথাটা ভাবলে আমার শরীরটা একটু কেমন জানি করে, যে আসলে আমরা একসময় মারা যাব, কিন্তু কখনো কি আমরা ফিল করছি যে আমরা মারা যাবো বলো তো? একটু কি ফিল করতে পারছি? মৃত্যু কথাটা আমরা মুখ দিয়ে বলতেছি, কিন্তু মৃত্যু আমাদেরকে কোনোভাবে নাড়ায় দিচ্ছে না যে আসলে আমরা একদিন মারা যাব, এই পৃথিবীতে আমরা থাকবো না। এবং সেই মুহূর্তটুকু কেমন হবে যখন আমি মারা যাব, এটা কি আমরা ভাবতে পারছি এখন এই মুহূর্তে বলো তো? না স্যার। হ্যাঁ, কোনোভাবে আমাদেরকে নাড়া দিচ্ছে। তাই বলছে দেখো, ইন দ্য ডেথ চেম্বার ফর আ মোমেন্ট ডেথ, তাহলে তার ডেথ চেম্বারে মৃত্যু কিছুক্ষণ করলো কি, শেমড বাই দ্য প্রেসেন্স অফ দ্যাট লিভিং মাইট। প্রেসেন্স অফ দ্য লিভিং মাইট, কে সেই লিভিং মাইটটা কে বলো? এই প্রেসেন্সটা কার বোঝাচ্ছে? ইউরেনিয়ার। হ্যাঁ, ইউরেনিয়ার যেহেতু এসেছে, কোথায় হারালাম? হ্যাঁ,
তাই ইউরেনিয়া যেহেতু এসেছে, ইউরেনিয়ার উপস্থিতিতে সে বেচারা কী হচ্ছে, লজ্জা পেয়ে গেছে, হ্যাঁ, শেমড বাই দ্য প্রেসেন্স অফ দ্যাট লিভিং মাইট ব্লাস্ট টু অ্যানিহিলেশন, সেই যেন কোথায় যেন লুকিয়ে গেল। অ্যানিহিলেট মানে কি, সেই যেন নিজেই হারিয়ে গেল, মৃত্যু যেন কোথায় যেন হারিয়ে গেল কিছুক্ষণের জন্য, হ্যাঁ, ফর আ মোমেন্ট ডেথ ব্লাস্ট টু অ্যানিহিলেশন, শেমড বাই দ্য প্রেসেন্স অফ দ্যাট লিভিং মাইট অ্যান্ড দ্য ব্রেথ রিভিজিটেড দোজ লিপস, এবং হঠাৎ করে মনে হলো অ্যাডোনাইসের, তাই তো, সে ঠোঁটে ব্রেথ যেন আবার রিভিজিট করলো, হঠাৎ করে যেন কী হলো, তার ওই যে ঠোঁট দিয়ে বা মুখ দিয়ে শ্বাস বেরিয়ে আসলো। এবং লাইফস, এই কথাটা কিছুক্ষণ আগেও আমরা পড়ে আসলাম না, যে একটা স্পিরিটের প্রভাবে হঠাৎ করে ফ্ল্যাশিং করে উঠলো, লাইফ স্পেল লাইট, এবং আমাদের শরীরে যে জীবিত থাকলে যে একটা লাইটিং বোধ থাকে, তাই না? মৃত মানুষের বডি আর জীবিত মানুষের বডি কি একরকম হয় বলো তো? না স্যার। একটা লাইটিং, একটা আভা থাকে না জীবিত মানুষের শরীরে, সেটা বৃদ্ধ হোক বা হচ্ছে ইয়ং হোক। তাই সেই লাইফ স্পেল লাইট ফ্লাশড, হঠাৎ করে ফ্লাশড করে উঠলো থ্রু দোজ লিমস, তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মধ্য দিয়ে। সো লেট, দেখো, হার ডিয়ার ডিলাইট, অতএব সো লেট হার ডিয়ার ডিলাইট, এবং কি হলো যেন এই যে অ্যাডোনাইস, যে এই ইউরেনিয়া যে এসেছে, ইউরেনিয়ার উপস্থিতিতে ডিলাইটও যেন কিছুক্ষণের জন্য এখানে চলে আসলো। লিভ মি নট ওয়াইল্ড অ্যান্ড ডেয়ার অ্যান্ড কমফোর্টলেস অ্যাজ সাইলেন্ট লাইটনিং লিভস দ্য স্টারলিট নাইট, লিভ মি নট, ক্রাইড ইউরেনিয়া, ইউরেনিয়া কান্না করতেছে। কি বলে কান্না করতেছে? লিভ মি নট, কাকে বলতেছে বলো তো? লিভ মি নট কাকে বলছে? আমাকে ছেড়ে যেও না, অ্যাডোনাইসকে বলতেছে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি এইভাবে আমাকে ওয়াইল্ড, ডেয়ার এবং কমফোর্টলেস করে ছেড়ে যেও না, আমি তো পুরো পাগল হয়ে যাব, উন্মাদ হয়ে যাব। অ্যাজ সাইলেন্ট লাইটেনিং লিভস দ্য স্টারলেস নাইট, যেমন করে কোনো লাইটেনিং বা আলোক ছটা বা বিদ্যুৎ ছটা যেমন হঠাৎ করে অন্ধকার রাতে কিছুক্ষণ আলো দেখা দিয়ে আবার চলে যায়, ওইরকম করে তুমি আমাকে ছেড়ে যেও না, হঠাৎ করে দেখা দিলা আবার হঠাৎ করে চলে যাচ্ছ, এইভাবে তুমি চলে যেও না। লিভ মি নট, ক্রাইড হার ডিস্ট্রেস রাউজ ডেথ, এই চিৎকার শুনে বেচারা মৃত্যু আবার যেন জেগে উঠলো, হ্যাঁ, মৃত্যুও জেগে উঠলো। মৃত্যু তো কিছুক্ষণ হারিয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গেছিলো, অ্যানিহিলেশন হয়ে গেছিলো, সে আবার জেগে উঠলো, হ্যাঁ। এসে করছে কি দেখো, ডেথ রোজ অ্যান্ড স্মাইল্ড অ্যান্ড মেট হার ভেইন ক্যারেস, এবং মৃত্যু আবার পুনরায় জেগে উঠে হাসছে, এবং ইউরেনিয়া যে অ্যাডোনাইসের শরীরে ক্যারেস করছে, আদর করছে, সে আদরটাতে দেখে সে কি করছে বলো, সে যেন মিট করছে তার ভেইন ক্যারেসে, মানে মৃত্যু আবার তার শরীরে ঢুকে গেল। কিছুক্ষণের জন্য তো মৃত্যু উধাও হয়ে গেছিল, আবার মৃত্যু চলে আসলো। আর মৃত্যু যখন চলে আসলো, তখন মৃত্যু তার শরীরে যখন ঢুকে গেল, তখন সেই যে ইউরেনিয়া যে অ্যাডোনাইসকে আদর করছে, হাত বুলিয়ে সেই হাত বুলানোটা ডেথ যেন গ্রহণ করছে। দেখো, মিট আর ভেইন ক্যারেস, ঠিক আছে? তাই অদ্ভুত না গল্পগুলো, না? তবে দেখো যে ইয়েট ডেথ রোজ টু মিট হার স্মাইলিং ইনডিফারেন্ট টু হার টেন্ডার ইয়েট ফিউটাইল এমব্রেস, বলছে ইন দিস স্ট্রেঞ্জার শেলি পার্সনিফাইজ ডেথ অ্যাজ বোথ পাওয়ারফুল অ্যান্ড রেসপন্সিভ ইয়েট দেখো আলটিমেটলি আনমুভড বাই গ্রিফ। ইউরেনিয়াস অ্যাটেম্প্ট টু রিভাইভ অ্যাডোনাইস ইজ পাওয়ারফুল বাট ক্যান নট ওভারকাম দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ। কিছুক্ষণের জন্য ডেথ হয়তো, হ্যাঁ, চলে গেছিল, কিন্তু আবার চলে আসতো, হাইলাইটিং দ্য টেনশন বিটুইন হিউম্যান ডিজায়ার অ্যান্ড মর্টালিটি। তাই বলছে কি, স্টে ইয়েট আ হোয়াইল, এখনো কিছুক্ষণ থাকো। কে বলছে এই কথাগুলো? কে আরজি করছে? ইউরেনিয়া না, যে স্টে ইয়েট আ হোয়াইল, স্পিক টু মি ওয়ান্স এগেইন, কিস মি সো লং বাট অ্যাজ আ কিস মে লিভ। হ্যাঁ, তুমি ততক্ষণ পর্যন্ত, মানে একটু কিস দাও সন্তানকে, বলছে না, কিস মি সো লং বাট অ্যাজ আ কিস মে লিভ। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত কিস থাকে ততক্ষণ পর্যন্ত তুমি থাকো, কিসের আবিষ্কার যতক্ষণ থাকে। And in my heartless breast and burning brain, that word, that kiss নামক যে ওয়ার্ডটা, shall all thought else survive, ঠিক আছে তো? এবং বলছে কি, in my heartless breath and burning brain, that word, কোন ওয়ার্ডটা? এই কিস নামক ওয়ার্ডটা অবশ্যই আমার চিন্তা, মানে হার্টে বা ব্রেইনে ওটা সারভাইভ করবে। তুমি যদি আমাকে একটু সময় দাও, হ্যাঁ, কিছুক্ষণ থাকো, আমাকে কিস করো, এই কিস হয়তোবা তোমার স্পর্শ আমার ব্রেইনে, ব্রেস্টে, হ্যাঁ, হৃদয়ে থাকবে, টিকে থাকবে। উইথ ফুড অফ স্যাডেস্ট মেমোরি কেপ্ট অ্যালাইভ, এবং হয়তোবা স্যাডেস্ট মেমোরির ফুড হিসাবে সেই কিসটা হয়তো আমাকে অ্যালাইভ করে রাখবে। নট দ্য ওয়ার ডেড, তুমি তো মারা যাওনি আসলে, অ্যাজ ইফ ইট ওয়ার আ পার্ট অফ দি মাই অ্যাডোনাইস, ঠিক আছে তো? আই উড গিভ
all that I am to be as thou now art. তাহলে বলছে I would give all that I am to be as thou now art. তাহলে কি আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দিব, হ্যাঁ, as you are now, তুমি যদি আমার কাছে ফিরে আসো, হ্যাঁ। এবং বলছে বাট আই অ্যাম চেইনড, আমি তোমাকে সব দিয়ে দিতাম, মানে এরকম আমি সব তোমাকে দিয়ে দিতাম তোমাকে তোমার জায়গায় যাওয়ার জন্য, কিন্তু ইরোনিয়া কি যেতে পারবে বলো? কারণ কি বলছে আই অ্যাম চেইন টু টাইম, আমি সময়ের সাথে বাধা, অ্যান্ড ক্যান নট থেন্স ডিপার্ট, এবং সময়কে ছেড়ে আমি তোমার সাথে যেতে পারছি না। মানে সেও মরার ইচ্ছা করছে নাকি? ইরোনিয়া কি করছে? সেও মানে ছেলের সাথে সেও মরতে চাচ্ছে, কিন্তু সে কি পারবে বলো? মানে পোয়েট্রি কি শেষ হয়ে যাবে? না স্যার। হ্যাঁ, কিডসের মৃত্যুতে নিশ্চয়ই পোয়েট্রি শেষ হয়ে যাবে না, নতুন আবার পোয়েট আসবে, তাদেরকে আবার লালন পালন করতে হবে, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো ইন দিস স্টেঞ্জ ইরোনিয়া অর দ্য গ্রিভিং স্পিকার এক্সপ্রেসেস দ্য ইন্টেন্স, ঠিক আছে তো, হিউম্যান ডিজায়ার টু হোল্ড অন টু দ্য ডিসিস্ট, টু প্রিজার্ভ দ্য মেমোরি অফ অ্যাডোনাইস ইন আর ওন বিং। Shelley emphasizes the irresistible pull of mortality and time, which prevents humans from joining the dead, no matter how strong their grief or love. তারপরে থাকতে চাচ্ছে, কিন্তু কতক্ষণ বা থাকতে পারবে? ও জেন্টল চাইল্ড, বিউটিফুল অ্যাজ দ্য ওয়ার্ট, তুমি কত সুন্দর ছিলে, হ্যাঁ। হোয়াই ডিডেস্ট দ্য লিভ দ্য ট্রোডেন পাথ অফ মেন টু সুন, এত তাড়াতাড়ি, হ্যাঁ। এই মানুষের, দেখো তোমাদের লাইনটা কিন্তু আজ কেটে যেতে পারে, ঠিক আছে, কারণ যেহেতু অন্য ইয়া দিয়ে করেছি, টাইমটা হয়তো কেটে যাবে। আমি আবার লিঙ্কটা শেয়ার করব, তোমরা আবার যুক্ত হবার সময় সমস্যা নাই, 15 মিনিট টাইম আছে। তাই বলছে কি হোয়াই ডিডেস্ট দ্য লিভ দ্য ট্রোডেন পাথ অফ মেন টু সুন, মানে তুমি এত তাড়াতাড়ি, মানুষ যে পাথে হাঁটে সে পাথে এত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছ কেন? উইথ উইক হ্যান্ডস দাও মাইটি হার্ট ডেয়ার দ্য আনস্পাস্টার ড্রাগন ইন ইজ ডেন, তুমি কেন মৃত্যুর ইয়াতে চলে যাচ্ছ, হ্যাঁ। উইথ উইক হ্যান্ডস দো মাইটি হার্ট, হ্যাঁ, হয়তো তোমার হৃদয়টা শক্তিশালী, কিন্তু হয়তো হাতটা হয়তো দুর্বল। সেই দুর্বল হাতে এবং মাইটি হৃদয় নিয়ে কেন তুমি ডেয়ার দ্য আনপার্সার ড্রাগন ইন ইজ ডেন, হ্যাঁ, কেন তুমি সেই আনপার্সার ড্রাগনটাকে বলো এই জায়গায়, কে নিয়ে যাচ্ছে তাকে? মৃত্যু নাকি? তা হচ্ছে ডেয়ার দ্য আনপার্সার্সড ড্রাগন ইন ইজ ডেন, ডিফেন্সলেস দ্য ওয়ার্ড, তুমি হয়তো ডিফেন্সলেস ছিলে, তোমাকে রক্ষা করার জন্য কেউ ছিল না। ও হোয়ার ওয়াজ দেন উইজডম দ্য মিরর্ড শিল্ড অ্যান্ড স্কন্স দ্য স্পেয়ার, তখন কি তোমার বুদ্ধি শুদ্ধি কাজ করেনি এরকম আর কি, হ্যাঁ। তাহলে সেই উইজডম কোথায় ছিল? বলছে হোয়ার ওয়াজ দেন উইজডম দ্য মিরর্ড শিল্ড, মিরর শিল্ড কেন বলা হবে? কারণ এই শিল্ড মিরর করবে যে তোমার কোনো বিপদ আসতে যাচ্ছে, কিন্তু কি কোনো কাজ হয়েছে? উইজডম কি কাজ দিয়েছে তখন বলো? উইজডম হয়তো বা তাকে রক্ষা করতে পারেনি। এমনকি স্কর্নস দ্য স্পেয়ার, এমনকি যে স্পেয়ার তাকে হত্যা করেছে, ক্ষত করেছে, সে স্পেয়ারকে স্কর্ন করতে পারেনি, মানে বাতা দিতে পারেনি, ঠিক আছে তো? তুমি আসলে সেইভাবে তুমি কেমন ছিলে? ডিফেন্সলেস ছিলে, এই জন্য তোমার আজ মৃত্যু হয়েছে। অর হ্যাডাস দ্য ওয়েটেড দ্য ফুল সাইকেল হোয়েন দ্য স্পিরিট শুড হ্যাভ ফিল্ড ইটস ক্রিসেন্ট স্পেয়ার, তুমি যদি ফুল সাইকেল থাকতে, মানে ফুল সাইকেল মানে কি বলো? নিজেকে যদি বাঁচিয়ে রাখতে, ফুল সাইকেল বলতে কি বোঝায় বলো তো? প্রোটেক্টেড করা, একদম বয়স পর্যন্ত নাকি, মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত, যেটা আর কি মানে দুর্বল হয়ে যে মৃত্যুটা না, বলছে হ্যাডাস দ্য ওয়েটেড দ্য ফুল সাইকেল হোয়েন দ্য স্পিরিট শুড হ্যাভ ফিল্ড ইটস ক্রিসেন্ট স্পেয়ার। ক্রিসেন্ট কেন বলা হচ্ছে? কারণ যখন তুমি কোনো কিছু অঙ্কন করবা দেখবা যে ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্র, তাহলে ক্রিসেন্ট কি গোলাকার বলো? অর্ধচন্দ্র কি গোলাকার? চক্রটা কি শেষ হয়েছে? চক্রটা নিশ্চয়ই শেষ হয়নি, তাই না? তাই চক্রটাকে শেষ করতে হলে কি করতে হতো? আমাদের সাইকেলটাকে ফুল করতে হতো, তাই তো? সাইকেল মানে কি? লাইফ সাইকেল, হ্যাঁ, লাইফ সাইকেল, তাই না? তাই বলছে যে অর হ্যাডাস, তুমি যদি অন্তত এই লাইফ সাইকেলটাকে ফুল করতে, হোয়েন দ্য স্পিরিট শুড হ্যাভ ফিল্ড হিজ ক্রিসেন্ট স্পেয়ার, যে লাইফ সাইকেলের ইটস মানে এই লাইফের সাইকেলের যে ক্রিসেন্ট মানে চাঁদের মতো যে স্পেয়ারটা, এটাকে যদি তুমি ফিল করতে পারতে, দ্য মনস্টার অফ লাইফ ওয়েস্ট হ্যাড ফ্লিড ফ্রম দি লাইক ডিয়ার, তাহলে তোমার এই জীবনের যে ওয়েস্ট হওয়ার যে মনস্টার, সে হরিণের মতো তোমাকে দেখে পালাতো, মানে তোমাকে দেখে ভয় পাইতো, বুঝতে পেরেছ? তোমাকে নিরাপদে রেখে চলে যেত, কারণ তুমি তো সেটা করেন। তাই বলতে এইখানে একটু খেয়াল করো, বলছে হ্যাড ইউ বিন এবল টু ওয়েট আনটিল ইউর স্পিরিট হ্যাড কমপ্লিটেড ইটস ফুল সাইকেল অ্যান্ড রিচড ইটস ফুল পটেনশিয়াল, দ্য ডেঞ্জার্স অ্যান্ড মনস্টার অফ লাইফ উড হ্যাভ ফ্লিড ফ্রম ইউ।
লাইক ডেয়ার লিভিং ইউ সেফ টু ফ্লারিশ। কিন্তু তুমি যেহেতু ভয় পেয়েছো, তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারোনি, তোমার উইজডম, তোমার স্কর্ন কোনো কিছুই কাজ করেনি, ঠিক আছে তো, এই জন্য তুমি হেরে গেছো। বলছে ইন দিস ডেঞ্জার শেলি মর্নস দ্য প্রিম্যাচুয়ার ডেথ অফ কিডস, পোর্ট্রেইং লাইফ অ্যাজ ফুল অফ ডেঞ্জার্স দ্যাট ইয়ং পয়েট ফেস টু শুন। He emphasized the tragedy of potential unfulfilled and the loss of a spirit that might otherwise have achieved full maturity and greatness. হ্যাঁ, যদি তিনি মারা না যেতেন তাহলে হয়তো ম্যাচুরিটি এবং গ্রেটনেস তিনি অর্জন করতেন। এছাড়া বলছি দ্য হার্ডেড ওলভস, ওলভস বুঝি তো আমরা, ওলভস কি? জি স্যার, নেকড়ে। নেকড়ে। তারা কি একসাথে আসে না যখন কাউকে ইয়া করে, আঘাত করে? বলো। জি স্যার, একবারে দলদে থাকে। হ্যাঁ, তাহলে বলছে দ্য হার্ডেড ওলভস বোল্ড অনলি টু পারসু, তারা শুধু পারসুই করতে পারে। দ্য অবসিন র্যাভেন্স ক্ল্যামারাস ওভার দ্য ডেড, এদিকে ওলভেরা দৌড়াচ্ছে, অন্যদিকে র্যাভেন মানে কি, শকুন, কাক, এরা কি করছে, এই ডেডের উপরে ক্ল্যামারাস করছে, ডাকতেছে যে কিছুক্ষণ সময় পরেই তারা এই ডেডের উপরে বসে তাদের ক্ষুধা মেটাবে। তারপর দ্য ভালচার্স টু দ্য কনকোয়ারার্স ব্যানার ট্রু হু ফেড হোয়ার ডিজলেশন ফাস্ট হ্যাজ ফেড। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, মৃত্যুর পর ভালচারেরা পর্যন্ত কি করছে দেখো, ভালচার্স টু দ্য কনকোয়ারার্স ব্যানার, তারা যেন বিজয়ী বেশে, হ্যাঁ, ট্রু আসছে, হু ফেড হোয়ার ডিজলেশন ফাস্ট হ্যাজ ফেড, মানে মৃত্যু, যেখানে মৃত্যু কোনো কিছু ঘটিয়েছে, ঠিক আছে তো, সেখানে একদম বলছে অ্যান্ড হুজ উইংস রেইন কন্টাজিয়ন, মানে কি এই যে ভালচারের পাখা থেকে, কন্টাজিয়ন মানে কি বিভিন্ন কীট, তাই তো, বিভিন্ন ধরনের মানে কি বলো, ডিকেইং যে কীট সেগুলো পড়বে, যেগুলো তোমাকে একদম শেষ করে ফেলবে, ঠিক আছে তো। তাই বলছে সবাই অপেক্ষা করে আছে কখন তোমাকে ছিঁড়ে খাবে। হ্যাঁ, অ্যান্ড হাউ দে ফ্লিড হোয়েন লাইক অ্যাপোলো ফ্রম হিজ গোল্ডেন বো দ্য পিথিয়ান অফ দ্য এইজ ওয়ান অ্যারো স্পিড অ্যান্ড স্মাইল্ড, ঠিক আছে তো, সবাই লাইক অ্যাপোলোর মতো করে কি হচ্ছে, যেন সবাই তাকিয়ে আছে কখন তাদের অ্যারোটা গিয়ে পড়বে। হ্যাঁ, হচ্ছে ফ্রম হিজ গোল্ডেন বো দ্য পিথিয়ান অফ দ্য এইজ ওয়ান অ্যারো স্পিরিট অ্যান্ড স্মাইল্ড। ঠিক একইভাবে এই যে ওলভ, র্যাভেন, ভালচার, এরা হচ্ছে কি স্পয়লার, তারা কি করেছে, দ্য স্পয়লার টেম্পট নো সেকেন্ড ব্লো, দে ফন অন দ্য প্রাউড ফিট, দ্য স্পার্নস দেম লাইং লো। তারাও কি করে আছে, দ্য স্পয়লার টেম্পট নো সেকেন্ড ব্লো, তারা সেকেন্ড ব্লো করবে না, বরং দে ফন অন দ্য প্রাউড ফিট, তারা ফন করছে, গর্ব করছে, দ্যাট স্পার্ন দেম লাইং লো। দেখো এখানে যেটা বলতে চাচ্ছে কি, যে দেখো পুরোটা যদি দ্য হেরাল্ড ওভস হু আর বোল্ড অনলি হোয়েন চেজিং প্রি, দ্য অবসিন র্যাভেন্স ক্রাইং লাউডলি ওভার দ্য ডেড, অ্যান্ড দ্য ভালচার্স লয়াল টু দ্য কনকোয়ারার্স ব্যানার্স ফিডিং হোয়ার ডিস্ট্রাকশন হ্যাজ অলরেডি স্টাক। মানে যুদ্ধক্ষেত্রের কথা বোঝাচ্ছে, মনে করো যুদ্ধে না, তারা ভালচাররা অপেক্ষায় আছে কখন বিজয়ীরা তাদের ব্যানার বা পতাকা তুলবে। মানে কি পতাকা তোলা মানে কি, যুদ্ধ চলবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যখন যুদ্ধ শেষ, তাহলে যারা জয়ী হয়েছে তারা কি এই ফিল্ডে থাকবে যেখানে মানুষ মরে পড়ে আছে, যোদ্ধারা? না স্যার। তাহলে তারা নিশ্চয়ই চলে যাবে। আর আস্তে আস্তে হবে কি, ওই র্যাভেনরা, ভালচাররা দৌড়ে আসবে ওগুলোকে খাওয়ার জন্য। তাই বলছে দ্য ভালচার্স লয়াল টু দ্য কনকোয়ারার্স ব্যানার, হ্যাঁ, তারা বিজয়ী ব্যানার দেখে বলছে, দ্য ভালচার্স টু দ্য কনকোয়ারার্স ব্যানার ট্রু হু ফেড হোয়ার ডেজোলেশন ফাস্ট হ্যাজ ফেড, যেখানে যুদ্ধ হয়েছে, মৃত্যু যেখানে, হ্যাঁ, সবাইকে খেয়ে নিয়েছে, সেখানে স্প্রেডিং ডিকে অ্যান্ড কন্টাজিয়ন উইথ দেয়ার উইংস অল অফ দেম ফ্লেড ইন দ্য প্রেসেন্স অফ অ্যারোনাইজ স্পিরিট, লাইক অ্যাপোলো দ্য পিথিয়ান অফ এইজ রিলিজড আ সিঙ্গেল অ্যারো ফ্রম হিজ গোল্ডেন বাও অ্যান্ড স্মাইল্ড। ঠিক অ্যাপোলোর মতো, যেখানে তীর ছুঁড়ে হাসছে যে আর কিছুক্ষণ পর শিকারিটা আমি পাবো। ইভেন দিস প্রেডেটার্স, মানে যে প্রেডেটার্স মানে কি, এই যে তোমার ওলভস, র্যাভেন, এরা কি করছে, অ্যান্ড স্পয়লার who would normally fade on destruction dare not strike again, instead they submit and fawn at the feet of proud who now stand triumphantly above them, তারা এখন triumphantly আছে, having humbled their threats and overcome their menace. In this stranger Shelley portrays Adonai's spiritual power as invincible, capable of intimidating even the forces of corruption, destruction and death. His moral and artistic strength renders evil powerless even after his physical death. আচ্ছা, সে মনে করতেছে কি যে হয়তো তারা এখনও এসে আঘাত করতে পারেনি, কারণ এখনও ইউরেনিয়া আসছে, তাকে এখনও রক্ষা করে রেখেছে, কিন্তু এরা অপেক্ষায় আছে কখন এ সব কিছু চলে যাবে আর সবাই এসে তাকে ধ্বংস করার, খাওয়ার, নষ্ট করার জন্য লেগে পড়বে। এবার কি বলছে, দ্য সান কামস ফোর্থ অ্যান্ড ম্যানি রেপটাইল স্পন
দেখো সান কামস ফোর্থ মানে কি সূর্য উঠছে, আর অনেক রেপটাইল কি হচ্ছে স্পন মানে বুঝো তো, অনেক রেপটাইল কি হচ্ছে স্পন করা মানে কি নতুন করে জন্ম লাভ করা, হ্যাঁ ক্রিয়েট হওয়া। ম্যানি রেপটাইল মানে কি সাপ কি পতঙ্গ এগুলো তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে। দ্য সান কামস ফোর্থ অ্যান্ড ম্যানি রেপটাইল স্পন হি সেটস, আর যখন আবার সে ডুবে যায় তখন কেমন হয় বলো, হি সেটস অ্যান্ড ইচ এফিমেরাল ইনসেক্ট, এই যে ইনসেক্টগুলো দিনে জন্মাইছিল, দেন ইজ গ্যাদার্ড ইন্টু ডেথ উইদিন আ ডন, আবার সেগুলো কেমন হয়ে যায় সবাই, যেগুলো হচ্ছে ডে ভিত্তিক ইনসেক্ট, এফিমেরাল মানে কি ক্ষণস্থায়ী, তারা আবার সূর্য ডোবার সাথে সাথে তারাও মারা যায়। অ্যান্ড দ্য ইমর্টাল স্টার্স অ্যাওয়েক এগেইন, আবার তারা যখন রাতের বেলায় জেগে ওঠে, সো ইট ইজ ইন দ্য ওয়ার্ল্ড অফ লিভিং মেন, আর এভাবেই চক্রাকারে মানুষের জীবন চলতে থাকে। সো ইজ ইট ইন দ্য ওয়ার্ল্ড অফ লিভিং মেন, এটাই হচ্ছে মানুষের জীবন। হ্যাঁ, সূর্য ওঠে, সূর্য ডবে, মানুষ জন্মায়, মানুষ মারা যায়, এভাবে মোটামুটি চলতে থাকে। হ্যাঁ, তাই বলছি দেখো, আ গড লাইক মাইন্ড সোয়ার্স ফোর্থ ইন ইটস ডিলাইট মেকিং আর্থ বেয়ার অ্যান্ড ভেইলিং হেভেন। গড লাইক মাইন্ড সোয়ার্স ফোর্থ, গড লাইক মাইন্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? গড লাইক মাইন্ড এই যারা কবিতা লেখে, গল্প লেখে, নতুন করে পৃথিবীকে সৃষ্টি করে, আছেন এরকম? মানুষের জীবন আর কবিতার জীবন দুটা কি একরকম বলো? না স্যার, একটু ডিফারেন্ট। হ্যাঁ, মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কবিরা যা লিখে যায়, কবিরা যে জীবন তৈরি করে, এটা কি বলো অনেক দিনের না? এটা ইমর্টাল। হ্যাঁ, যতদিন মানুষ থাকবে ততদিন চলবে। যেমন শেক্সপিয়ার, হ্যাঁ, কিং লেয়ারকে সৃষ্টি করে গেছে, অ্যাজ ইউ লাইক ইট অরল্যান্ডো, হ্যাঁ, তারপর হচ্ছে ফিবি, এইগুলো আমরা পেয়েছি, এগুলো কি এখনো মারা গেছে আমাদের কাছে? জীবিত, ওরা এখনো আছে। হ্যাঁ, তাই বলছে কি, গড লাইক মাইন্ড সোয়ার্স ফোর্থ ইন ইটস ডিলাইট মেকিং আর্থ বেয়ার অ্যান্ড ভেইলিং হেভেন, and when it sings, the swarms that dimmed or shared its delight leave to its kindred lamps the spirit of all night. তাই বলছি কি দেখো এখানে একটু যদি, সিমিলারলি ইন দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যানস আ গড লাইক ম্যান রাইজেস ইন ব্রিলিয়ান্স ইলুমিনেটিং ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইট। হ্যাঁ, মানে পৃথিবী মানে কবির জগতে, when that mind sings, আর যে কবি, হ্যাঁ, যে কবি গড লাইক মাইন্ড এটাকে সৃষ্টি করেছিল, সে যখন মারা যায়, মানে when the person dies the lesser beings that either dimmed and shared in its light vanished, তাহলে সে নিজে যখন মারা যায় তার সব কিছু ভ্যানিস্ট হয়ে যায়, কিন্তু তার স্পিরিটটা, yet the spirit's grandeur remains entrusted to its kindred lamp. kindred lamp মানে হচ্ছে ওই ছোট ছোট কবিরা, বুঝতে পেরেছো? বড় কবি মারা যায় হয়তো, কিন্তু ছোট ছোট আরো কবি কি জন্মায় না হলো, মানে আরো অন্যান্য মাইন্ড, আদার মাইন্ডস অ্যান্ড স্পিরিট দ্যাট ক্যারি ফরওয়ার্ড ইস ইন্সপিরেশন, অন্যান্য কবিরা এই ইন্সপিরেশনটা সামনের দিকে নিয়ে যায়, এনশিওরিং দ্যাট দ্য লাইট অফ জিনিয়াস এন্ডিওর্স ইভেন আফটার ডেথ। হ্যাঁ, এখানে সেটাই বলা হচ্ছে, দেখো, যা গড লাইক মাইন্ড সোয়ার্স ফোর্স ইন ইস ডিলাইট মেকিং আর্থ বেয়ার অ্যান্ড আনভেলিং আর্থ, অ্যান্ড হোয়েন ইট সিংস দ্য সোয়ার্মস দ্যাট ডিমড অর শেয়ার্ড ইটস লাইট, যারা কি যে মাইন্ডগুলো এই গড লাইক মাইন্ডের যে আলো শেয়ার করছে, তারা আবার কি করে যায়, লিভ ইটস কিন্ড্রেড ল্যাম্পস দ্য স্পিরিটস অফুল নাইট। তাহলে স্পিরিট হয়তো অফুল হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু তার সে ল্যাম্প এখনো জ্বলছে, মানে কি ছোটখাটো কবিরা এখনো সে কবি প্রতিভা টিকিয়ে রেখেছে, ইরোনিয়াকে এখনো টিকিয়ে রেখেছে। ইন দিস স্ট্রেঞ্জার শেলি ড্রজ আ প্যারালেল বিটুইন কসমিক সাইকেল অ্যান্ড হিউম্যান জিনিয়াস, জাস্ট অ্যাজ লাইফ অ্যান্ড ডেথ আর পার্ট অফ নেচার, দ্য ডেথ অফ গ্রেট মাইন্ড ডাজ নট এক্সটিংগুইশ ইটস ইনফ্লুয়েন্স। গ্রেট মাইন্ড মারা যাবে, কিন্তু তার ইনফ্লুয়েন্সটা হয়তো মরে না। ইটস স্পিরিচুয়াল লাইট কন্টিনিউস থ্রু দোজ ইন্সপায়ার্ড বাই ইট, তাহলে তাদের যে স্পিরিচুয়াল লাইট মানে কবি প্রতিভা, সেটা ছোট ছোট আরও কবির মাধ্যমে টিকেই থাকে, বুঝতে পেরেছ? এতক্ষণ যে কথাগুলো বলছিল, দেখো এই যে সব ইনভার্টেড কমা দিয়ে, হ্যাঁ, কার কথা এগুলো ছিল বলো? এতক্ষণ ধরে কান্না করছিল কে? ইউরেনিয়া। হ্যাঁ, দাস সিজ শি, এই কথা বলে সে এখন থামলো। আচ্ছা, একটু আমরা আজানটা শেষ হয়ে যাক, হ্যাঁ, তবে শুরু করব। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এরপর হচ্ছে দাস সিজ শি, এই বলে সে থামলো। কে থামলো? ইরেনিয়া থামলো, নাকি? এইবার হচ্ছে দ্য মাউন্টেন শেফার্ডস কেম। মাউন্টেন শেফার্ডস কেম, শেফার্ড বলতে কিন্তু কবিদেরকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে তো? দেখো মাউন্টেন শেফার্ড, দ্য মাউন্টেন শেফার্ড অ্যারাইভড, কেম দেয়ার গার্ল্যান্ডস শেয়ার
তারা ফুলের মালা নিয়ে এসেছে। দেয়ার ম্যাজিক মেন্টেলস রেন্ট, মেন্টেল মানে কি পোশাক, হ্যাঁ। দেয়ার গার্ল্যান্ড শেয়ার, গার্ল্যান্ড মানে কি তারা অনেক সময় দেখে শেফার্ডদের গলায়, হ্যাঁ, বিভিন্ন মালা থাকে, বা তারাও নিজেরা মালা নিয়ে এসেছে। ম্যাজিক মেন্টেল, মেন্টেল মানে কি পোশাক, ঠিক আছে তো। এছাড়া তাদেরকে কি বলা হচ্ছে দেখো, দ্য পিলগ্রিমস অফ ইটার্নিটি। পিলগ্রিম অফ ইটার্নিটি কারা, কাদেরকে বোঝানো হচ্ছে বলো? পোয়েটদেরকে। এই পোয়েটদের, কারণ তারা যা সৃষ্টি করে যায় সেটার মাধ্যম দিয়ে তারা ইটার্নিটি অর্জন করতে পারে, ঠিক আছে তো। তাই বলেছে হুজ ফেম, দেখো হুজ ফেম ওভার হিজ লিভিং হেড লাইক হেভেন ইজ বেন্ট, যাদের মাথার উপরে কি আছে, যাদের মাথার উপরে হেভেন যেমন করে আমাদের মাথার উপরে বেন্ট হয়ে আছে, ঠিক তাদের মাথার উপরে তাদের ফেম ওইরকম হয়ে আছে, মানে তারা ফেম অর্জন করতেছে, তারা খ্যাতি অর্জন করেছে। তারা সবাই এসেছে। পিলগ্রিম অফ ইটার্নিটি, মাউন্টেন শেফার্ড কেম, an early but enduring monument came, veiling all the lightnings of his song in sorrow from her wild, দেখো Irene sent the sweetest lyrics of her saddest wrong। দেখো তাহলে কি বলছে এখানে, an early but enduring moment came, তারা আসলো, কখন আসলো, আর্লি বাট এন্ডিউরিং monument came, veiling all the lightnings of its song in sorrow, তাহলে ভেইলিং করে এসেছে, হ্যাঁ। তাহলে এখানে কাকে বোঝানো হচ্ছে, দেখো এখানে কি বোঝানো হচ্ছে, আয়ারল্যান্ড, আইরিন বলছে না, দেখো ফ্রম দ্য ওয়াইল্ড অফ আইরিন, আয়ারল্যান্ড, তাদের সেখান থেকে কি আসছে, কেম দ্য সুইটেস্ট মিউজিশিয়ান, হ্যাঁ, লিরিসিস্ট মানে কবি, যারা মানে প্রচুর বিভিন্ন ধরনের কবি, হ্যাঁ, তারা যেন এখানে এসেছে, হ্যাঁ। তাই বলছে অ্যাপিয়ার্ড হিজ সং ভেইলড বাই সরো, তাদের যে কবিতা, গান, ছন্দ, এগুলো যেন সরোর, হ্যাঁ, ভেইলে তারা এসেছে। এবং কি করছে দেখো, দ্য লিরিসিস্ট হু গিভস ভয়েস টু হার ডিপেস্ট গ্রিফ, ইভেন লাভ, এখানে আমরা যদি দেখি বলছি ইন সরো, ফ্রম হার ওয়াইল্ডস আইরিন সেন্ড দ্য সুইটেস্ট লিরিসিস্ট, হ্যাঁ, সুইটেস্ট লিরিসিস্ট মানে কি, অফ হার স্যাডেস্ট রং। লিরিসিস্ট বলতে কি বোঝায়, লিরিক কবি নাকি, হ্যাঁ, সেও এসেছে। অ্যান্ড লাভ টট গ্রিফ টু ফল লাইক মিউজিক ফ্রম হিজ টাং, এমনকি লাভ গ্রিফকে টট করেছে, হ্যাঁ, দুঃখকে সেও যেন শিখিয়েছে কিভাবে তার দুঃখগুলোকে মিউজিকের মতো, হ্যাঁ, মিউজিকের মতো পড়ে, মানে তারা দুঃখ করছে কিন্তু সেই গানের সুরে, হ্যাঁ। একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, ওই যে ফেসবুকে একটা মহিলার, তার কেউ কোনো এক আত্মীয় মারা গেছিল, ছন্দে গান করতেছিল, কান্না করতেছিল আর বলতেছিল, জি স্যার। ও আমার মা গো, নাকি, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওই যে মা গো না কি বলে। হ্যাঁ, কথায় বলতেছে আর ওরকম ভাবে বলতেছে নাকি। তো ঠিক এখানে সেই সেন্সটা বোঝানো হয়েছে, হ্যাঁ, যে ইভেন লাভ ইনস্ট্রাক্টেড গ্রিপ টু ফল লাইক মিউজিক ফ্রম হিজ টাং, হ্যাঁ, যে লাভ টট গ্রিপ টু ফল লাইক মিউজিক ফ্রম হিজ টাং, হ্যাঁ, ট্রান্সফর্মিং সরো ইনটু আ ফর্ম অফ পোয়েটিক বিউটি, মানে যেটা কবিতার ছন্দে পড়া আর কি, হ্যাঁ। ইন দিস স্ট্রেঞ্জার সিরিজ শোজ হাউ গ্রিপ অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন ইন্টারউইন্ড with mourners and inspired musicians paying tribute to Adonis. The poet's fame endures and sorrow itself becomes a vehicle for beauty and remorse. মানে কি, সেই sweetest songs are those that কি করে, that teaches us the saddest song, নাকি, saddest thought, এরকম আর কি। তো ঠিক এরকম যে লাভ গ্রিপকে টট করছে, যে মিউজিকের মতো কিভাবে মুক্ত করতে, মানে জাস্ট মিউজিক্যালি দুঃখটাকে প্রকাশ করার অর্থে বোঝানো হয়েছে, মানে পোয়েট্রির সুরে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে মিটস আদার্স অফ লেস নোট, বলছে আরো এই যে শেফার্ডরা আসো না, মাউন্টেন শেফার্ডরা এসেছে, তাদের মধ্যে দেখো মিটস আদার্স অফ লেস নোট, লেস নোট মানে কি, মানে অতটা খ্যাতি মানে না। তাহলে প্রথম দিকে যে শেফার্ডরা আসলো, মাউন্টেন শেফার্ডরা আসলো, তারা কি ছিল বলো, তারা ছিল পিলগ্রিম অফ ইটারনিটি, এবং তাদের মাথার উপরে খ্যাতি ছিল, হ্যাঁ, মানে তারা ছিল খ্যাতনামা। কিন্তু তাদের মধ্য থেকে আবার মিটস আদার্স অফ লেস নোট, কিন্তু যারা হচ্ছে অথবা খ্যাতি নামা নয়, তাদের মধ্য থেকে কেম ওয়ান ফ্রেইল ফর্ম, একটা দুর্বল ফর্ম আসলো, দুর্বল মানে কি, দুর্বল মানুষ আসলো, বেরিয়ে আসলো। আর ফ্যান্টম এবং মেন, যাকে বলা হচ্ছে কি, মানুষের মধ্যে ফ্যান্টম বলা যায়, ভূতের মতো, কঙ্কালসার, কম্প্যানিয়নলেস, তার যেন কোনো সঙ্গী নেই, as the last cloud of an expiring storm whose thunder is its nail, হ্যাঁ, যে একটা মেঘের মতো, যে মেঘটা ঝড় শেষ হয়ে যাওয়ার পর এক খণ্ড মেঘ এখনো চলছে, হ্যাঁ, তার আর কোনো পাশে আর কোনো মেঘ নেই,
তো এরকম এক খণ্ড মেঘের মতো কম্প্যানিয়নলেস হিসাবে এক ফেইল ফর্ম আসলো। এই ফেইল ফর্মটা কে জানো তো? এই ফেইল ফর্মটা কে বোঝাচ্ছে? এই শেলি নিজেকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? সেও আসলো। হি অ্যাজ আই গেজ হ্যাজ গেজড অন নেচারস নেকেড লাভলিনেস। সে নিজেও, মানে কবি বলতেছে, আমার মনে হয় সে নিজেও প্রকৃতির যে ওপেন নেকেড লাভলিনেস মানে হচ্ছে ওপেন যে সৌন্দর্য, সেটা সেও দেখেছে। সেও যেন দেখেছে। কেমন করে? অ্যাক্টিয়ন লাইক। অ্যান্ড নাও হি ফ্লেড অ্যাস্ট্রে উইথ ফিবল স্টেপস ওভার দ্য ওয়ার্ল্ডস ওয়াইল্ডারনেস। আর এখন তার সেই, মানে সে যেহেতু দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, একা একই থাকে, ফ্রেইল ফর্ম, তাই সেও কি করছে দেখো, অ্যান্ড নাও হি ফ্লেড অ্যাস্ট্রে উইথ ফেবল স্টেপস। ফেবল মানে কি? দুর্বল পায়ে সে যেন এই পৃথিবীর এই ওয়াইল্ডারনেসটাকে সে এখনো এভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে। মানে সেও মারা যায়নি হয়তো, কিন্তু দুর্বলভাবে সে এখনো এই পৃথিবী সম্পর্কে, পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে কবিতা লিখে যাচ্ছে। তাই বলছে হি ফ্লেড অ্যাস্ট্রে উইথ ফেবল স্টেপস ওভার দ্য ওয়ার্ল্ডস উইল্ডারনেস অ্যান্ড হিজ ওন থটস অ্যালং দ্যাট রাগেড ওয়ে। রাগেড ওয়ে, কাদের রাগেড ওয়ে? কবিদের পথকে বলা হচ্ছে কি? মসৃণ পথ না, হ্যাঁ, অসমতল পথ, বুঝতে পেরেছ? কণ্টকময় পথ, সে পথ দিয়ে সেও এখনো চলছে। তাই হিজ ওন থটস অ্যালং দ্যাট রাগেড ওয়ে পারসুড। সেও এখন তার চিন্তা ভাবনা চালাচ্ছে, লাইক রেজিং হাউন্ডস দেয়ার ফাদার অ্যান্ড দেয়ার প্রি। হ্যাঁ, মানে এখানে এই অ্যাক্টিয়নের একটা উদাহরণ আছে, বুঝতে পেরেছ? এখানে দেখানো হচ্ছে যে এইখানে একটু খেয়াল করো, অ্যাক্টিয়ন হচ্ছে মিথিক্যাল হান্টার, ঠিক আছে? অ্যাক্টিয়ন সে হান্ট করতে গিয়েছিল, বুঝতে পেরেছেন? হান্ট করতে গিয়েছিল তার শিকারী কুকুরদের নিয়ে। তো শিকারী কুকুরদের নিয়ে সে হান্ট করতে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সে কি করছে? হ্যাড গেজড আপন দ্য নেকেড গডেস ডায়ানা। যে ডায়ানা একদিন গোসল করছে হয়তো নদীতে নেকেড অবস্থায়, সেটা সে দেখে ফেলেছে। এই দেখে ফেলার কারণে এই ডায়ানা তাকে অভিশাপ দেয়, বুঝতে পেরেছ? অভিশাপ যখন দেয় তখন হলো কি, তারই এই অ্যাক্টিয়নের যে কুকুরগুলো, সে যে শিকারি করতে যে কুকুরগুলো নিয়ে গিয়েছিল, সেই কুকুরগুলোই তাকে এসে আক্রমণ করলো, দিয়ে একদম ছিঁড়ে সেই একদম ইয়ার মতো করে, নেকড়ের মতো করে তাকে একদম ছিন্ন ভিন্ন করে ফেললো। তা ওইরকম আর কি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে তো? যে প্রকৃতির সৌন্দর্য সে দেখেছে, এই দেখার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য এখন তার উপর এমন অভিশাপ ফেলছে যে সে যেন আর তার জীবনটাকে ঠিক মতো চালাতে পারছে না। মানে সে কবিতেই মোহিত হয়ে আছে, মোহিত হওয়ার কারণে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কবিরা একটু অন্যরকমই হয় নাকি? হ্যাঁ, তারা সবসময় লেখালেখির দিকে মনোযোগ দেয়, তাদের দ্বারা কোনো সংসার হয় না, পারিবারিক জীবন হয় না, নাকি? তো এটাকে সেটা বোঝাচ্ছে। দেখো বলছে, লাইক অ্যাক্টিয়ন হু ওয়াজ পানিশড ফর হিজ ফরবিডেন ভিশন দিস ফ্রেইল ফিগার টু সিম ডুমড। মানে সে নিজেকে বলছে সেও যেন ডুমড হয়ে গেছে। নাও হি ওয়ান্ডার্স লস্ট অ্যান্ড এমলেস উইথ উইক অ্যান্ড ফল্টারিং স্টেপস থ্রু দ্য ভাস্ট ওয়াইল্ডনেস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কেন ওয়াইল্ডনেস অফ দ্য ওয়ার্ল্ড? কারণ বাকি মানুষগুলোকে ওয়াইল্ড বলা হচ্ছে, হ্যাঁ, তাই উইল্ডারনেস এটা একটা, হ্যাঁ, বুনো জায়গা। এখানে মানুষ যেন শিক্ষিত না, এখানে মানুষ যেন স্বাভাবিকতা বোঝে না, ভদ্রতা সভ্যতা নেই, হ্যাঁ। তাই এই ওয়াইল্ড পৃথিবীর চারপাশে সে এরকমভাবে দুর্বল ভাবে সে চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এরকমটা বোঝানো হয়েছে, বুঝতে? দেখো, দিস মিস্টিরিয়াস ফিগার্স হুম শেলি আইডেন্টিফাইজ ইনডিরেক্টলি অ্যান্ড ক্রিটিক্স ইউজুয়ালি সি অ্যাজ শেলি হিমসেলফ এটা appeared to have once looked upon nature in her purest and most essential beauty, directly and within any coverings. হ্যাঁ, ডিরেক্টলি অ্যান্ড উইদিন, মানে প্রকৃতিকে সে দেখেছে, প্রকৃতির সৌন্দর্য সে মোহিত হয়েছে, দিয়ে সে এখন কবিতা লেখা শুরু করেছে স্বাভাবিক জীবন বাদ দিয়ে। আর এটাই যেন হয়েছে সেই অ্যাক্টেনের মতো, হ্যাঁ, সে যেমন পানিশড হয়েছে, কবি যেন এই কবি লাইফ বেছে নিয়ে সে এখন পানিশড হচ্ছে। কি কথা বুঝতে পেরেছো? কি বলতে হচ্ছে? আসল লাইনে সবাই, হ্যাঁ, বলছে দেখো, টর্মেন্টস হিম মোস্ট আর হিজ ওন থটস। এখন তার চিন্তা ভাবনাগুলো তাকে এখন কি করছে? টর্মেন্ট করতেছে। হুইচ পারসু হিম রিলেন্টলেসলি হিজ ইমাজিনেশন অ্যান্ড রিফ্লেকশনস অ্যাক্ট লাইক র্যাভেনাস হাউন্ডস বোথ বিলঙ্গিং টু হিম, মানে তার ফাদার। তার চিন্তাগুলো তো তার তাই না? তাই চিন্তাগুলোকে ফাদার বলা হচ্ছে, মানে কবিকে ফাদার বলা হচ্ছে, চিন্তাগুলোকে হাউন্ড বলা হচ্ছে। অ্যান্ড ইয়েট টার্নিং, দেখো, এগেইনস্ট হিম অ্যাজ দেয়ার প্রি, tearing his peace apart and making his path even more painful. This stranger presents the image of a lonely, frail soul, Shelley himself, moving like a ghost among men,
Doomed by the overwhelming vision of truth and beauty in nature, he is isolated, wandering weakly through life, hound and torn by his own turbulent thoughts. Much like Actaeon was punished and destroyed by his own দেখো হান্টিং ডগস, হ্যাঁ, ঠিক ওইরকম ভাবে সে এখন চলছে। দেখো আমরা যেমন এলিজি রিটেন কান্ট্রি চার্জিয়ার পড়েছিলাম, ঠিক একইভাবে ওখানে যেমন কবি নিজেকে ঢুকিয়েছিলেন, এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম কবি নিজেকে কিন্তু ঢুকে ফেলেছে এখানে, ঠিক আছে? তো কবি এখানে তার নিজের সম্পর্কেও বলছেন, বলছে এক সময়, দেখো আমরা ওই ইয়ে পড়েছিলাম না, ওর টু দা ওয়েস্ট উইন্ড পড়েছিলাম, বলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওখানে সে নিজেকে কি কি বলছিল, যে এক সময় আমিও তোমার মতো শক্তিশালী ছিলাম, তাই না? যে তোমাকে জি স্যার। পার করে দেওয়া, তোমাকে পরাজিত করা আমার কাছে একটা ভিশনের মতো ছিল, চাইলেই তোমাকে পরাজিত করতে পারতাম, কিন্তু এখন আমি দুর্বল হয়ে গেছি। সরি দাঁড়া, আমি একটু আসছি, তুমি বাইরে থেকে বন্ধ করতে কেন? ওকে, তাই বলছে আ পার্ড লাইক স্পিরিট বিউটিফুল এন্ড সুইফট। হ্যাঁ, একসময় পার্ড লাইক মানে বুঝছো লিওপার্ড, হ্যাঁ, লিওপার্ডের মতো বিউটিফুল এবং সুইফট ছিলাম, হ্যাঁ, মানে ছিল উনি। আ লাভ ইন ডেজোলেশন মাস্ট, হ্যাঁ, একসময় তার ভালোবাসা ছিল, হ্যাঁ, লাভ ছিল সকলের। আ পাওয়ার গার্ড রাউন্ড উইথ উইকনেসেস, ইট ক্যান স্কেয়ার্স আপলিফট দ্য ওয়েট অফ দ্য সুপার ইনকম্পেন্ট আওয়ার। সেই ইট ক্যান স্কেয়ার্স আপলিফট দ্য ওয়েট, হ্যাঁ, সুপার ইনকামবেন্ট মানে হচ্ছে এখন যে তার বয়স হয়ে গেছে, হ্যাঁ, ইনকামবেন্ট আওয়ার এখন শেষের দিকে, এই সময় সে তার ওই ওয়েট আর তুলতে পারছে না। এক সময় সে শক্তিশালী ছিল, হ্যাঁ, কিন্তু এখন স্কিয়ার্স আপলিফট না, তুলতেই পারছে না বয়সের ভার। ইটস আ ডাইং ল্যাম্প, আ ফলিং শাওয়ার অবস্থা, হ্যাঁ, যার সম্বন্ধে বলা হচ্ছে সে এখন কেমন ডাইং ল্যাম্পের মতো, আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে। আ ফলিং শাওয়ার, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার শেষের দিকে। আ ব্রেকিং বিলো, বিলো মানে বুঝো তো, ওই যে তোমার ইয়া থাকে না, কামারশালা থাকে যেখানে বিলো দিয়ে বাতাস দেওয়া হয় আর আগুন জ্বলে কয়লার ভিতরে, এরকম। তো এখন নিজেকে বলা ব্রেকিং বিলো মানে কি, সেখান থেকে আর বাতাস বেশি বার হচ্ছে না, ঠিক আছে? তো সেখান থেকে আর হাওয়া বার হচ্ছে না, আগুন আর বেশি জ্বলছে না। ইভেন হোয়াইলস টু স্পিক ইজ ইট নট ব্রোকেন, এমন কি অবস্থা, এমন অবস্থা চলে এসেছে যেখানে কথা বলতে গেলেও আর শক্তি বার হচ্ছে না। অন দ্য উইদারিং ফ্লাওয়ার দ্য কিলিং সান স্মাইল ব্রাইটলি, ঠিক অনেকটা ঠিক সেই শুকিয়ে যাওয়া ফুলের মতো যার উপরে সূর্য কঠিনভাবে আলো দিচ্ছে, হ্যাঁ, স্মাইল ব্রাইটলি মানে কি সূর্যের আলো পড়তেছে। তাহলে যে ফুলটা অলরেডি শুকিয়ে যাচ্ছে তার উপর যদি সূর্যের আলো বেশি করে পড়ে, সে কি বাঁচতে পারবে বলো? বাঁচতে পারবে না, তাই না? তার অবস্থা এরকম। বলছে অন আ চিক দ্য লাইফ ক্যান বার্ন ইন ব্লাড ইভেন হোয়াইল দ্য হার্ট মে ব্রেক, হ্যাঁ, অন আ চিক দ্য লাইফ ক্যান বার্ন ইন ব্লাড, গালের উপরে হয়তো ব্লাড দিয়ে বোঝা যাচ্ছে যে লাইফটা আস্তে আস্তে বার্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইভেন হোয়াইল দ্য হার্ট মে ব্রেক, যেখানে হৃদয় হয়তো মানে কি বোঝানো যাচ্ছে যে ভিতরে ভিতরে যে কষ্ট সেটা হয়তো বোঝানো যাচ্ছে না, কিন্তু রক্ত দেখে বোঝা যাচ্ছে গায়ের শরীরে যে এখনো শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু হৃদয় হয়তো ভাঙা। কবির হৃদয় ভেঙে গেছে, হ্যাঁ, এই জন্য সে আরো বেশি দুর্বল। শারীরিক দুর্বল যতটুকু না বেশি, তার থেকে সাইকোলজিক্যালি মেন্টালি সে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে তার এই কবি বা কাব্যিক জীবন বাছাই করার জন্য, ঠিক আছে? তো এই জীবনটা কি খুব কঠিন নাকি? তাই বলতে দেখো, স্যার অনেক কঠিন। the spirit that appears is described as something like a spurred, beautiful, graceful and full of sweetness. Yet despite this outward vigor and beauty, it is also a spirit of love veiled in sorrow and desolation, hiding its true essence beneath suffering. It represents a great power, but this power is paradoxically bound and restrained by weakness, so much so that it can hardly lift or endure the heavy burden of the present moment pressing down upon. ওই ঠিক ওয়েস্ট উইন্ডে যেমন ভাবে বলা হয়েছে, its condition is compared to frail, fleeting and perishing things like lamp about to die out, a shower of rain already passing away, and a wave that is breaking on the shore. All symbols of transience and frailty. Even as we speak, it seems already destroyed and broken. কথা বলতে গেলেও যেন শেষ হয়ে গেছে। The poet continues the imagery, just as the bright sun can shine on a flower that is already withering, hastening its dates, so too does life sometimes appear in cruel contrast to inner despair. A person may still show the warmth and color of life in their cheek, হয়তো বডি দেখে বোঝা যাচ্ছে না সে দুর্বল কিনা, কারণ কি ব্লাড বার্নিং উইথ ভাইটালিটি, ইভেন হোয়াইল দেয়ার হার্ট ইজ সাইলেন্টলি ব্রেকিং উইদিন দেম। মূল কথা হলো শেলি পোর্ট্রেজ দ্য স্পিরিট often read as projection of his own soul, as something beautiful and powerful, yet
দেখো ফাটালি ফ্রেজাইল, মানে ভিতরে ভিতরে এখনো ফ্রেজাইল হয়ে আছে, বাইরে বাইরে দেখতে হয়তো বিউটিফুল অ্যান্ড পাওয়ারফুল। ওয়েট ডাউন বাই সরো অ্যান্ড উইকনেস, ইটস লাইক ডাইং থিংস ল্যাম্প ইত্যাদি। কি কথা বুঝতে পারছো তো? The outward appearance of fidelity can deceive, for inwardly there may be destruction and heartbreak. বলছে his head was bound with pansies overblown. Pansy মানে বুঝো তো? এক ধরনের ফুল, হ্যাঁ, যে ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে, ওভারব্লোন হয়ে গেছে। স্যার ইংলিশ লিটারেচারে যে পরিমাণে ফুল দেখলাম স্যার। হ্যাঁ, এই যে এই ফুল, হ্যাঁ, তাই বলছে মাথায় আছে কি দেখো, his head was bound with pansies overblown or faded violet, white and pied and blue, মানে বিভিন্ন কালারের ফুল মাথায় জানো কি করা আছে, সে মাথায় যেমন মুকুট করে না ওরকম করে মুকুট করে করা আছে। and a light spear topped with a cypress cone, এবং সাইপ্রাস গাছের ডাল দিয়ে একটা হাতে একটা স্পেয়ার করা আছে, যেমন রাখালদের থাকে না একটা করে লাঠি হাতে, বলো তো? জি স্যার। এটা হচ্ছে লাইট স্পেয়ার টপড উইথ আ সাইপ্রাস কোন, একটা কোনের মতো, সাইপ্রাস কাঠ দিয়ে তৈরি কোনের মতো, স্পেয়ারের মতো হয়ে আছে। স্পেয়ার কি? স্পেয়ারের মাথায় একটু কোনের মতো না, সোচালো যেটা বলি, সোচালো বলি না আমরা এটাকে, বলছে কি বলবো এটা, স্পেয়ার, চোখা। হ্যাঁ চোখা যেটা বলা হয় নাকি, হ্যাঁ সোচালো বা চোখাই যে এরকম, হ্যাঁ এই যে পাটাদের হাতে বেশি থাকতো স্যার, একটা শিল্ড একটা এইতে থাকতো, স্পেয়ার থাকতো। হ্যাঁ তাই বলছে a light spear topped with a cypress crown round whose দেখো whose root shaped dark ivy traces go, আর যে লাঠির চারপাশে আইভি গাছের লতা যেন জড়িয়ে আছে, হ্যাঁ, ইয়ে ড্রিপিং উইথ ফরেস্ট নুনডে ডিউ, এবং মনে হচ্ছে ওই গাছগুলো বা ওই লতা পাতা থেকে যেন এখনো দুপুরের যেন ডিউ পড়ছে, হ্যাঁ, ড্রিপিং উইথ দ্য ফরেস্ট নুনডে ডিউ, মানে মনে যেন মানে প্রাকৃতিক যে সতেজ ভাবটা সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ভাইব্রেটেড অ্যাজ দ্য, দেখো বলছে, এবং সেই পাতাগুলো, তারপর সেই গাছ, তারপর সেই ইয়াটা স্পেয়ারটা কি হচ্ছে যেন ভাইব্রেট করতেছে, কারণ কি? অ্যাজ দ্য এভার বিটিং হার্ট শুক দ্য উইক হ্যান্ড দ্যাট গ্রাস্পস ইট, কারণ কি? কারণ যে হাত দিয়ে লাঠিটা ধরে আছে, তাই তো, বা ওই স্পেয়ারটা ধরে আছে, সে হাতটাই কাঁপতেছে, কারণ কি? কারণ তার হার্ট বিটও কাঁপতেছে, তাই বলছে এভার বিটিং হার্ট শুক দ্য উইক হ্যান্ড, তাহলে হার্ট বিটের কারণে তার হাতটা নড়ছে, আর হাতটা নড়ার কারণে তার ওই স্পেয়ারটা নড়তেছে, আর স্পেয়ার নড়ার কারণে যে আইভি ট্রেসেস বা লতা যে ওই স্পেয়ারের চারিপাশে জড়িয়ে আছে, ওখানকার পাতাগুলো যেন কি হচ্ছে, নড়ছে, আর নড়ার কারণে ওই পাতা থেকে যেন ড্রিপিং করছে। কি ড্রিপিং করছে? দেখো ড্রিপিং ডিউ, হ্যাঁ, শিশির পড়ছে। কোথাকার ইমেজারি কোথায় নিয়ে আসে দেখতে পাচ্ছো? জি স্যার। বলছে তাহলে এইভাবে এক এক করে আসতেছে। অফ দ্যাট ক্রু, ক্রু মানে হচ্ছে ওই যে শেফার্ড, হ্যাঁ, অসংখ্য শেফার্ড এসেছে, মানে অনেক কবি এসেছে, কবিদের লাইনে সে হচ্ছে সবার লাস্টে। দেখো বলছে হি কেম দ্য লাস্ট, কারণ কি? সে হচ্ছে নেগলেক্টেড অ্যান্ড অ্যাপার্ট, কারণ কেউ তাকে মানে গ্রহণ করে না, সে সবসময় নেগলেক্টেড এবং বিচ্ছিন্নভাবে একাকী জীবনযাপন করে। সে অনেকটা কেমন, হার্ড অ্যাবান্ডন ডিয়ার স্টাক বাই দ্য হান্টার্স ডার্ট, যেখানে কি অসংখ্য হরিণ হয়তো একসাথে ছিল, হঠাৎ করে একটা শিকারী হয়তো একটা তীর মেরেছে, তীর মারার কারণে একটা ওই ডিয়ারের গায়ে গিয়ে লাগছে, এতে ডিয়ারটা কি হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, এবং সে তার দলের সাথে চলতে না পেরে সে এখন একাকী চলছে। সে আমরা অ্যাজ ইউ লাইক এটা করেছিলাম না, ওই ইয়াতে জ্যাক্সের ফিলোসফিক্যাল কথাবার্তার ভিতরে, যে একটা ডিয়ার কিভাবে চোখের পানি ফেলে, হ্যাঁ, নদীর পানি বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, তো ওরকম একটা শেলিক নিজেকে তুলনা করছে এইভাবে, সে যেন অ্যাবান্ডান্ড, সে যেন ক্ষতবিক্ষত, হ্যাঁ, সে যেন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তো এইভাবে বলছে আর কি, দেখো ইনিসেন্স ইন দিস স্ট্রেঞ্জার presents another symbolic figure of mourning, usually interpreted as দেখো representing Shelley himself, the without flowers on his head and the dead symbol of cypress pear emphasize sorrow and decay. His trembling weaknesses show his vulnerability, and his solitary দেখো arrival marks his sense of alienation. Firstly, like a stricken deer left alone after being wounded, he is portrayed as abandoned, suffering and set apart from all other in his grief, হ্যাঁ, সবার থেকে সে আলাদা হয়ে আছে আর কি, হ্যাঁ, set apart from all others in his grief. তো এইভাবে মোটামুটি সে একাকী হয়ে আছে, কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার অবশেষে স্যার পাশাপাশি শেলের একটা যে রেভলিউশনারি পয়েন্ট ছিল সেটা এখানে পাওয়া গেছে, স্কাইলারকে ওটা ছিল না।
আমি ভাবতেছি স্যার ওর রেভলিউশনের পোয়েট, তা সত্ত্বেও ওর এদিকে দুইটা পোয়েমের মধ্যে কোনো নাই, বাট এখানে অলমোস্ট এতক্ষণ খোঁজার পরে পেলাম যে ও রেভলিউশনারি কোনো একটা আইডিয়ালের মধ্যে রাখছে। হুম। আচ্ছা একটু অপেক্ষা করো। আচ্ছা, তারপর কি বলছেন? অল স্টুড অ্যালুফ, সবাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ সবাই দূরে দাঁড়িয়ে আছে। কার থেকে দূরে? জন কিটস। অ্যাডনাইসের বডি থেকে নাকি? ওখান থেকে সবাই দূরে দাঁড়িয়ে যার যার মতো করে মন করছে। অ্যান্ড অ্যাট হিজ পার্শিয়াল মন, ঠিক আছে তো? মানে শেলিকে বলছে, শেলি যে একা একই মন করছে, সেটাও যেন স্মাইল থ্রু দিয়ার টিয়ার্স, তাদের চোখের জল দিয়ে বোঝা যাচ্ছে। ওয়েল নিউ দ্যাট জেন্টাল ব্যান্ড হু ইন অ্যানাদার স্টেট না ওয়েভড হিজ ওন। ওয়েল নিউ দ্যাট জেন্টাল ব্যান্ড, জেন্টাল ব্যান্ড মানে এই যে শেফার্ডদেরকে বোঝানো হচ্ছে বা কবিদেরকে বোঝানো হচ্ছে, তাদের কাছে সে ওয়েল নোন। হ্যাঁ, হু ইন অ্যানাদার ফেট না ওয়েভড হিজ ওন, যে ব্যক্তি, হ্যাঁ যে মানে কি, এই যে যে শেলি, সে এখন অন্যের দুর্ভাগ্যে নিজের জন্য এখন মানে কান্না করতেছে। দেখো, হু ইন অ্যানাদার ফেট নাও ওয়েভড হিজ ওন, সে এখন অ্যারোনাইসের ভাগ্য দেখে সে এখন নিজের জন্য কি করছে? দুঃখ করছে, কারণ তার অবস্থাও তো এরকমই হতে পারে নাকি? As in the accents of an unknown land he sang new sorrow. তা বলছে as in the accents of an unknown land, মানে অপরিচিত দেশের মানুষ যেমন এসে কথা বললে যেমন তার অ্যাকসেন্টটা ভিন্ন হয়, ঠিক ওরকম তারও যে অ্যাকসেন্ট, সে যে কান্না করতে, সে যে শোক করতেছে, যে শোক করার অ্যাকসেন্ট একটু ভিন্ন। তাই বলছে ইন দ্য অ্যাকসেন্টস অফ অ্যান আননোন ল্যান্ড হি সাং নিউ সরো, সে নতুন করে যেন এই অ্যাডোনাইসের মৃত্যুতে এবং নিজের জন্য সে যেন দুঃখ প্রকাশ করছে। অন্যদিকে স্যাড ইউরেনিয়া স্ক্যান্ড, ওদিকে বসে বসে ইউরেনিয়া কি কি করছে? স্ক্যান করছে, মানে দেখছে কাকে? দ্য স্ট্রেঞ্জার্স মেন। স্ট্রেঞ্জার্স মানে কাকে? এই শেলিকে নাকি? নিজেকে, শেলিকে স্যার, শেলি যেন অ্যাডনাইস এই ইউরেনিয়া যেন তাকে দেখছে, এন্ড মারমার, এবং বিড়বিড় করে যেন বলছে হু আর দাও, তুমি আবার কে? মানে ইউরেনিয়া যেন চিনতো না তাকে, কিডসকে চিনতো কিন্তু শেলিকে চিনতো না। সে এখন জিজ্ঞাসা করছে তুমি কে? কিন্তু হি আনসার্ড নট, বাট উইথ আ সাডেন হ্যান্ড মেড বেয়ার হিজ ব্যান্ডেড অ্যান্ড এনসাইন ব্রো হুইচ ওয়াজ লাইক কাইন্স অর ক্রাইস্ট, ও দ্যাট ইট শুড বি সো। হ্যাঁ, মানে কি হলো? হি আনসার্ড নট, কিন্তু উইথ আ সাডেন হ্যান্ড, সাডেন হ্যান্ড মানে কি? হাতটা খুলে, হ্যাঁ হয়তো হাতে কিছু আছে, বলছে কি মেড বেয়ার হিজ ব্র্যান্ডেড, মানে হঠাৎ করে হাত দিয়ে করলো কি? বেয়ার হিজ ব্র্যান্ডেড অ্যান্ড দেখো এনস্যাঙ্গুইন ব্রো, ব্রো ব্রো মানে কি? কপাল, মানে এখানে ব্রো বলতে কপাল বোঝাচ্ছে। কপালে যে অনেকগুলো ফুল ছিল না, মাথায় যেহেতু সে ফুল দিয়ে আছে, ওইগুলোকে সে একটু বেয়ার করলো, মানে কি সরালো, সরিয়ে সে তার ব্রোটা দেখালো। দেখো, হ্যাঁ, মেড বেয়ার হিজ ব্র্যান্ডেড অ্যান্ড এনস্যাঙ্গুইন ব্রো হুইচ ওয়াজ লাইক কাইন্স অর ক্রাইস্ট, মানে কি? যেগুলো হচ্ছে অনেকটা কয়েনের মতো। কাইনের কথা মনে আছে? কাইন ফোন করছিল ওর ভাইরে। হ্যাঁ, জি স্যার, আবেলকে মারছিল। ক্রাইস্টের কথা মনে আছে? এদের এদের কপাল কি ভালো ছিল না মন্দ হয়েছিল বলো? এদের কপাল কিন্তু ভালো ছিল না, হ্যাঁ কপাল ছিল দুঃখের। ক্রাইস্টের জীবনও যেমন দুঃখ, তাকে ক্রুসিফাইড করা হয়েছিল। কাইনের জীবনে যেমন দুঃখ, তাকে পৃথিবীতে অভিশাপ দেওয়া হলো, সে কোথাও সুখে থাকতে পারবে না, কারণ সে, আমাদের বলি হেবন, তোমরা বলে আবিল নাকি? আবিল কাবিল, হাবিল, হ্যাঁ হাবিল। তো এইভাবে, তাই বলছে দেখো, যেন সে তার মাথা ওই যে ফুলগুলো সরিয়ে তার কপালটা দেখালো ইউরেনিয়াকে, দেখিয়ে বললো দেখেন আমি যেন দুর্ভাগ্যে ভরা একজন মানুষ। বলছে হ্যাঁ দ্যাট ইট শুড বি সো, এটাই তো তাই। তাই বলছে এখানে কি বলছে যে বাট হি গেভ নো ভার্বাল রিপ্লাই, ইনস্টেড উইথ আ সাডেন জেস্টার অফ হিজ হ্যান্ড হি আনকভার্ড হিজ ফরহেড which bore a terrific brand of suffering stained with blood. That brow seemed marked with a sign resembling both Cain's mark, the symbol of guilt, curse and wandering exile, অন্যদিকে Christ crown of thorns, ঠিক আছে তো, the emblem of divine suffering, sacrifice and redemption.
The speaker lament in grief and amazement that a poet's fate should resemble either of these two extreme. হ্যাঁ, যে কবিদের জীবনে এই দুটা দুঃখ, হয় অপরাধের দুঃখ আর নয় হচ্ছে অপরাধ না করেও দুঃখ। এই দুঃখের মধ্যে কোনো একটা দুঃখ তাদের অবশ্যই বহন করতে হবে, যে হয় কন্ডেম ক্রিমিনাল আর না হয় সাফারিং সেভিয়ার। এই কোনো না কোনোভাবে তাদেরকে দুঃখ কষ্ট বহন করতেই হবে। তাই বলছে হ্যাঁ, যে দিস স্ট্রেঞ্জার পোর্ট্রেস Shelley himself among the mourners of Adonis. His grief is so intense that and personal that others recognize he is lamenting his own doomed fate alongside Keats. Ironia questions his identity, but instead of answering, he reveals the symbolic wound on his brow. বুঝতে পেরেছো নাকি কি বলতে চাইছে? হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে একটু কয়েকটা আরো একটু পড়বো, তোমরা একটু ধৈর্য ধরে থেকো, ঠিক আছে তো? হ্যাঁ, 9টা 10 জি স্যার। 15 পর্যন্ত থেকো, যতটুকু আগানো আচ্ছা, যায়। What softer voice is hushed over the dead? হ্যাঁ, বলছে what softer voice is hushed over the dead, মানে সবাই দুঃখ করছে তো, তবে হয়তো বা চিৎকার করে না, কিন্তু এক ধরনের মানে গুঞ্জন টাইপের একটা হাসিং একটা সফটার ভয়েস যেন এই ডেড বডির উপরে যেন কি করছে, মানে হ্যাং করতেছে এরকম আর কি। হ্যাঁ, মানে চারিদিকে একটা শুনশান নীরবতা সহ শোকের যে চিহ্ন বা সাউন্ড সেগুলো শোনা যাচ্ছে। Athwart what bro is that dark mantle throne? তখন ভাবতেছে হ্যাঁ, যে একটু দূরে দাঁড়িয়ে what bro is that dark mantle throne, মানে এই লোকটা কে যার উপরে কালো একটা পোশাক, হ্যাঁ ডার্ক ম্যান্টেল মানে কালো পোশাক পরিহিত। What form leans sadly over the white death bed? তাই তো, হয়তো অ্যাডোনাইসের ডেথ বেডের পাশে একটা ফর্ম মানে একজন মানুষ, লিন মানে কি কাত হয়ে থাকা বা হেলান দিয়ে থাকা বা দাঁড়িয়ে থাকা, স্যাডলি ইন মোকারি অফ মনুমেন্টাল স্টোন, অনেকটা মনুমেন্টাল স্টোরের মতো, হ্যাঁ মানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। অন্যদিকে দ্য হেভি হার্ট হিভিং উইদাউট আ মন, এবং হয়তো তার হৃদয়টা হয়তো একদম হিপ করছে, হিপ করা মানে কি মানে কান্নায় কষ্টে মানে ওঠানামা করছে, কিন্তু কোনো গনিং বা মোর্নিং সাউন্ড যেন তার মুখ দিয়ে বার হচ্ছে না। তাহলে সে কে? ইফ ইট বি হি হু জেন্টেলেস্ট অফ দ্য ওয়াইজ taught, soothed and loved and honored the departed one, let me not vex with inharmonious sighs. The silence of that heart accepted sacrifice. তার মানে বলছে if it be he, এটা যদি সেই হয়, who gentlest of the wise, যাকে gentlest of the wise বলা হচ্ছে, তাহলে এখানে কাকে বলা হচ্ছে বলো দেখি? এখানে স্যার ক্রাইস্ট। না না, ওখানে ওর ফ্রেন্ড, ঠিক আছে তো, কিডসের একজন ফ্রেন্ড ছিলেন, বুঝতে পেরেছো? এই যে এখানে বলা হচ্ছে এইখানে একটু খেয়াল করো, ইন্টারপ্রিটেড বাই ক্রিটিক্স অ্যাজ লে হান্ট, হ্যাঁ কিডস ফ্রেন্ড আর মেন্টর আর প্যাট্রন, সেও হয়তো কিডসের সাথে ছিল, সেও কষ্ট পাচ্ছে, বুঝতে পেরেছো? হিজ গ্রিফ ইজ প্রফাউন্ড, হ্যাঁ আ হার্ট ওয়েট ডাউন বাই সরো দ্যাট নিডস নো ওয়ার্ডস, এটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সে যেন একদম মনুমেন্টের মতো আরো স্থির হয়ে গেছে, মানে যত বেশি কাছের লোক হয় তত দুঃখে কষ্টে কেমন হয়ে যায় বলো, পাথর হয়ে যায় নাকি? হ্যাঁ, জি স্যার, পাথর হয়ে যায় কষ্টে। সে যেন কি হচ্ছে, পাথরের মতো, বলতে না সে পাথরের মতো, ইন মকারি অফ মনুমেন্টাল স্টোন, দ্য হেভি হার্ট হিভিং উইদাউট আ মুন। ইফ ইট বি হি হু জেন্টেলেস্ট অফ দ্য ওয়াইজ টট সুদ, দেখো যে কি করেছিল, টট করেছিল, সুদ লাভড অনার দ্য ডিপার্টেড ওয়ান। এই ডিপার্টেড ওয়ান মানে কিডসকে বোঝানো হচ্ছে, যে কিডসকে সে কি করেছিল, শিখিয়েছিল, ভালোবেসেছিল, সম্মান দিয়েছিল সে। অতএব লেট মি নট ভেক্স, তাকে আর আমি ভেক্স না করি, না তাকে আর উত্তেজিত না করি, উইথ ইনহারমোনিয়াস সাই। দ্য সাইলেন্স অফ দ্যাট হার্ট অ্যাকসেপ্টেড স্যাক্রিফাইস, কারণ তার হৃদয়টা সাইলেন্স হয়ে গেছে, কারণ তিনি স্যাক্রিফাইসটা অ্যাকসেপ্টেড করে নিয়েছেন। কি করা যাবে, স্যাক্রিফাইস তো হয়ে গেছে, এখন কিছু করার নাই। তাই বলে দেখে জায়গায় যে ইফ দিস মর্নার ইজ ইনডিড হি হু ওয়াজ দ্য জেন্টলেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট অ্যামং পোয়েটস অ্যান্ড থিঙ্কার্স, দ্য ওয়ান হু টট, সুদ, লাভড অ্যান্ড অনার্ড কিডস, দ্য ডিপার্টেড সোল, then the speaker prays not to disturb his solemnity, তাকে ডিস্টার্ব করতে চাচ্ছে না। Shelley feels his own sigh of lamentation would be inharmonious and unworthy, interrupting the noble silence of the mourner's sorrow. হ্যাঁ, তাহলে যে সাইলেন্টলি মোর্ন করতেছে তার এই নোবেল সাইলেন্সকে সে আর তার এই ল্যামেন্টাস, হ্যাঁ ইনহারমোনিয়াস, তাই তো ল্যামেন্টেশন দিয়ে সে আর ওটাকে ডিস্ট্রয় করতে যাচ্ছে না। হুইচ ইটসেলফ ইজ লাইক আ স্যাক্রেড accepted sacrifice of the heart to the memory of the dead. Shelley in reverence chooses not to intrude on this pure and dignified mourning, which he compares to a holy sacrifice offered in silence. হ্যাঁ, যেন একটা সাইলেন্স যেটাকে আমরা মানে কি অফার, যেটা আমরা সাইলেন্সে করে থাকি, নীরবে, লোক দেখানোর জন্য না, বা গোপনে, গোপন যে প্রার্থনা, গোপন যে দুঃখ, সেটাকে বলা হয়েছে, ঠিক আছে?
এবার কি বলছে, আওয়ার অ্যাডোনাইস হ্যাজ ড্রাঙ্ক পয়জন। ও আমাদের অ্যাডোনাইস যেন পয়জন যেন ড্রাঙ্ক করেছে, হ্যাঁ। বলছে ও হোয়াট ডিপ অ্যান্ড ভাইপারাস মার্ডারার কুড ক্রাউন লাইফস আর্লি কাপ উইথ সাস আ ড্রট অফ ও। ঠিক অনেকটা ওই যে সক্রেটিসের কথা মনে আছে, স্যার হ্যামলক পান করছিল স্যার, আমি ওইটাই সেন্স করতেছিলাম। তাহলে ওরকম ভাবে ক্রুয়েল, হ্যাঁ দেখো এখানে ডিপ ভাইপারাস মার্ডারার বলা হচ্ছে। এই মার্ডারার কে জানো তো এখানে? জনগণ আমরা। না, এখানে হয়তো ক্রিটিক্স, কিছু হয়তো ক্রিটিক আছে যারা হয়তো বা কবির এই, দেখো আমরা যদি এটাকে একটু কপি করে নিই, দেখি একটু। স্যার অনেকে আছে সাহিত্যকর্মকে যারা ব্যঙ্গাত্মক করেছিল ওরকম। হ্যাঁ, কিটসের কবিতাকে ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে তাকে যা আঘাত করেছে তাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? এই যেখানে বলা হয়েছে কি, Shelley uses this vivid venomous imagery to express his disgust for the critic, likening him to a poisonous snake whose poison was the malicious criticism that contributed to Keats' premature death and who hid his identity as a nameless worm. মানে তার নামটা তিনি বলেননি এখানে, বুঝতে পারছো? নেমলেস ওর্ম, যার কারণেই কিটস মৃত্যুবরণ করেছে। তারপর দেখো, হ্যাঁ, হোয়াট ডিপ অ্যান্ড ভাইপারাস মার্ডারার কুড ক্রাউন লাইফস আর্লি কাপ উইথ সাস আ ড্রট অফ ও। হ্যাঁ, যে জীবনের শুরুর দিকের এই কাপটাকে সে মধু না দিয়ে কেন সে ড্রট অফ ও দিল? হ্যাঁ, ও মানে কি দুঃখ কষ্ট। দ্য নেমলেস ওর্ম, দেখো নেমলেস ওর্ম বলা আছে, উড নাও ইটসেলফ ডিজন। হ্যাঁ, সবাই তাকে কি করেছে, সে নিজেও নিজেকে এখন ডিজন করতেছে, সেও হয়তো দুঃখ পাচ্ছে। ইট ফেল্ড ইয়েট কুড এসকেপ দ্য ম্যাজিক টোন হুজ প্রেলিউড হেল্ড অল এনভে হেট অ্যান্ড রং। যে এতদিন কিটসের কবিতা পড়ে কি করেছে, ইনভে করেছে, ঘৃণা করেছে, রং করেছে, ঠিক আছে তো? ইট ফেল্ড ইয়েট কুড এসকেপ, তাও হয়তো সে নিজেকে এসকেপ করে যেতে পারছে। বাট হোয়াট ওয়াজ হাউলিং ইন ওয়ান ব্রেস্ট অ্যালোন, কিন্তু কে বুঝবে বলো যে একজন মানুষের হৃদয়ে এরকম সিংহের মতো বা হচ্ছে তোমার নেকড়ের মতো হাউলিং করতেছে। সাইলেন্ট উইথ এক্সপেকটেশন অফ দ্য সং হুজ মাস্টার হ্যান্ড ইজ কোল্ড হুজ সিলভার লায়ার ইজ আনস্ট্রাং, মানে কি যার লায়ার আর বাঁচতেছে না। মানে এখানে সাইলেন্ট ইয়ার কথা বলা হচ্ছে, কিটসের কথা বলা হয়েছে। হ্যাঁ, যে দেখো এই জায়গায়, বাট ইনস্টেড অফ বিং ইন্সপায়ার্ড অ্যান্ড সাবডিউড ওয়ান হার্ট অ্যালোন, যে কবির কবিতাগুলো না শুনে তার ইন্সপায়ার না হয়ে সে আরো কি হয়েছে, উইথ জেলাস রেজ অ্যান্ড ভেনম ইট বিগ্যান টু হাউল এগেইনস্ট হিম ইন ম্যালিস, সে যেন হাউল করতে শুরু করেছে। নাও দ্যাট সেম ভয়েস অফ কিটস হুইচ ওয়ান্স প্রমিস বিউটি অ্যান্ড হারমোনি ইজ ফর এভার সাইলেন্সড, দ্য পয়েন্টস হ্যান্ড লাইজ কোল্ড ইন ডেথ অ্যান্ড হিজ সিলভার লায়ার। হ্যাঁ, দেখো তার হাতকে বলা হচ্ছে সিলভার লায়ার, সিম্বল অফ পোয়েট্রি ইজ ফর এভার আনস্ট্রাং, মানে সে যদি বা কিছু লিখতে পারতো না, হুজ সিলভার লায়ার আনস্ট্রাং হুজ মাস্টার্স হ্যান্ড ইজ কোল্ড। কারণ কি এখানে কার কথা বলা হয়েছে? কিটসের কথা নাকি? তারপর যে সাইলেন্ট উইথ এক্সপেকটেশন অফ দ্য সং, হচ্ছে হোয়াট ওয়াজ হাউলিং ইন ওয়ানস বেস্ট, একসময় হাউলিং করছিল, হিংসা বিদ্বেষ করছিল, কিন্তু সেও এখন সাইলেন্ট হয়ে গেছে, যে এরকম একজন মানুষকে আমরা আগেই নষ্ট করে ফেললাম। হ্যাঁ, একটা উঠন্ত কবিকে, কবির কিটসের মৃত্যু কি অল্প বয়সে হয়েছিল না? জি স্যার, এই কারণেই বলছে যে তাহলে কি, মানে সে প্রোগ্রেস করতেছিল, এরকম একটা প্রোগ্রেসিভ একজন কবি একদম কষ্টে দুঃখে নিজের জীবনটা কেড়ে নিল, এটা হয় না। হ্যাঁ, তাই এখানে সেটাই বলা হয়েছে যে আওয়ার অ্যাডোনাইস হ্যাজ ড্রাঙ্ক পয়জন, যে পয়জনটা কার, ওই তার ক্রিটিক্সদের নাকি, নেমলেস ওর্মের। তারপর কি বলছে, লিভ দাও বলতে ওই নেমলেস ওর্মকে বোঝানো হচ্ছে, তুমি বাঁচবে হয়তোবা, কিন্তু হুজ ইনফেমি ইজ নট দাই ফেম, ঠিক আছে তো? অতএব তুমি বাঁচতে পারো, ঠিক আছে, সেটা সমস্যা না, কিন্তু তোমার ইনফ্যামিটাই হচ্ছে ফেম, মানে তোমার কখনো ফেম পাবা না, তোমাকে এরকম ভাবে, মানে কি ওই সেই কি বলবো, যারা হচ্ছে হিটলার, মির্জাফর হয়, এরাও তো খ্যাতি অর্জন করেছে, এদেরকেও তো আমরা চিনি, কিন্তু এটা কি ফেম বলো? না স্যার, কুখ্যাত। এটা হচ্ছে ইনফ্যামি, তাই না? হ্যাঁ, বলছে লিভ
বাঁচবে তো, তুমি বাঁচবে হয়তো বা, হ্যাঁ, বাট ফেয়ার নো হেভিয়ার চ্যাস্টাইজমেন্ট ফ্রম মি, কিন্তু তোমাকে আমি বেশি আঘাত করবো না। চ্যাস্টাইজমেন্ট আর কি, গালিগালা করা বা মানে শাস্তি দেওয়া। বলছে আমি, বলছে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফেয়ার নো হেভিয়ার চ্যাস্টাইজমেন্ট ফ্রম মি দাও নোটলেস ব্লট, তুমি তো খ্যাত না মানা, হ্যাঁ, তোমার তো খ্যাতি নেই, তুমি তো নোটলেস ব্লট অন আ রিমেম্বার্ড নেম। ব্লট মানে কি? একটা ক্ষত, একটা দাগ আছে না এরকম, যে সৌন্দর্যের মধ্যে হঠাৎ করে যদি একটা কোনো খারাপ কিছু পড়ে যায়, একটা ব্লটের মতো কাজ করে, তাই না? এবং সেটাকে আমরা অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও ক্ষতটাকে আমরা একদম দূর করতে পারি না। তা বলছে দাও নোটলেস ব্লট অন আ রিমেম্বার্ড নেম। এই রিমেম্বার্ড নেমটা কার? কিডসের নাম হচ্ছে রিমেম্বার্ড নেম, আর তার নামের মধ্যে তুমি হচ্ছে একটা ক্ষত। বাট বি দাই সেলফ অ্যান্ড নো দাই সেলফ টু বি। তুমি যেমন, তুমি তো নিজেকে তেমনই জানবে, তাই না? তুমি তো আর খ্যাতি অর্জন করতে পারবে না। অ্যান্ড এভার অ্যাট দাই সিজন বি দাও ফ্রি টু স্পিল দ্য ভেনম হোয়েন দাই ফ্যাংস ওভারফ্লো। আর তুমি ফ্রি হিসাবেই থাকবে, অর্থাৎ তোমার সেই সাপের মতো, হ্যাঁ, যখনই বিষ দাঁত থেকে বিষ বার হওয়ার চিন্তা ভাবনা করবে, তখনই তোমার ঋতুভিত্তিক তুমি ফ্রি, তুমি অন্যের উপরেও এরকম বিষ ঢালতেই পারো। দেখো, টু স্পিল দ্য ভেনম হোয়েন দাই ফ্যাংস ওভারফ্লো, তাই তো? তোমার এই বিষ দাঁতে যখন বিষ বেশি হয়ে যাবে না, তুমি তোমার এই বিষটা অন্যের উপরে ঝাড়তেই পারো, সময় হলেই তুমি ঝাড়তে পারো, তুমি বাঁচো, তুমি বিষ ঝাড়ো, কিচ্ছু বলবো না। সবাইকে তুমি ক্ষত করতেই পারো, তুমি তোমার এই পয়জনাস ফ্যাং দিয়ে, বিষ দাঁত দিয়ে তুমি আঘাত করতেই পারো। তোমার উপরে হয়তো রিমোর্স অ্যান্ড সেলফ কন্টেম্প শ্যাল ক্লিং টু দি। এক সময় আসবে যখন নিজের প্রতি কি আসবে বলো? সেলফ কন্টেম্প মানে কি? মানে নিজের প্রতি একটা বিদ্বেষ, একটা অনুতাপ বোধ অবশ্যই একসময় আসবে। ক্লিং টু দি। তখন হট শেম শ্যাল বার্ন আপন দাই সিক্রেট ব্রো। আমাদের কপালে বা কিডসের কপালে খ্যাতির চিহ্ন আছে, আর তোমার কপালে কি আসবে বলো? একসময় ওই লজ্জা বার্ন করবে তোমার সিক্রেট ব্রোতে। অ্যান্ড লাইক আ বিটেন অ্যান্ড হাউন্ড টেরিবল দাও শ্যাল্ট অ্যাজ নাও। এবং হাউন্ডকে যেমন মানুষ কি করে? পিটিয়ে মারে না? তা বলছে লাইক আ বিটেন হাউন্ড ট্রিম্বল, তুমি একসময় পেটানোর কারণে কাঁদবে, দাও শ্যাল্ট অ্যাজ নাও। বুঝতে পেরেছো? এখন যা অবস্থা তোমার, একসময় আসবে তোমাকে পিটিয়ে মারবে, তুমি একজন দুঃখে কষ্টে কাঁপতে থাকবে, এরকম কুকুরের মতো, যে কুকুরটাকে পিটিয়ে মারা হবে, শিকারী কুকুর। ঠিক আছে তো? কাকে গালিগালি করা হলো এই মুহূর্তে বলো? স্যার ইনফেমাস। হ্যাঁ, তাই বলছে ফর ইউ উইল অলওয়েজ বি হান্টেড বাই রিমোর্স অ্যান্ড সেলফ কন্টেম্পট। হ্যাঁ, সিক্রেট শেম উইল বার্ন অন ইয়োর ব্রো, ব্র্যান্ডিং ইউ ফ্রম উইদিন। ইউ উইল লিভ লাইক আ বিটেন হাউন্ড, ট্রিম্বলিং ইন হিউমিলিয়েশন অ্যান্ড ফিয়ার, জাস্ট অ্যাজ ইউ ট্রিম্বল ইভেন নাও। Shelley addresses the supposed murderer of kids, a malicious reviewer, but he does not curse him with death. তাকে সে অভিশপ্ত করেনি যে সে মারা যাক, বরং instead he condemns him to continue living in his own shame, self-hatred and insignificance. His punishment is his own vile nature. হ্যাঁ, তার পানিশমেন্টটা হচ্ছে তার নিজেরই নেচার, তার নিজের নেচারই তাকে একসময় কি করবে? which makes him tremble with guilt like a whipped dog. কি বুঝতে পেরেছো কি বলতেছে? স্যার এবার রেভলিউশন আসছে স্যার। এবার কি বলছে? না, হ্যাঁ, নর লেট আস উইপ। এবার বলছে আর কাঁদি না আমরা, চলো আর কান্না করার দরকার নেই। কারণ কি বলছে? নর লেট আস উইপ দ্যাট আওয়ার ডিলাইট ইজ ফ্লেড ফার ফ্রম দিস ক্যারিয়ন। দেখো, ক্যারিয়ন কাইট বলা হচ্ছে, দ্যাট স্ক্রিম বিলো কাইট বলা হচ্ছে, কিটিকদেরকে কাইট বলে গালাগালি করা হচ্ছে। হ্যাঁ, যে আমাদের নর লেট আস উইপ দ্যাট আওয়ার ডিলাইট ইজ ফ্লেড, যে আমাদের আনন্দ শেষ হয়ে গেছে তা না, এই বলে কান্না করার কোনো দরকার নেই। হ্যাঁ, যে আমাদের ডিলাইট হয়তো এই মানে আমাদের কিডস, তারপর নাও লেট আস উইপ দ্যাট আওয়ার ডিলাইট ইজ ফ্লেড। কারণ কি? আমাদের এই ডিলাইট, আমাদের কিডস এখন ফ্লেড হয়ে গেছে কোথা থেকে? এই সকল ক্যারিয়ন কাইট থেকে সে এখন অনেক দূরে আছে না? সে তো মারা গেছে, তার কি আর ক্ষতি করতে পারবে এরা বলো? এই না স্যার। মরণ না স্যার। খেয়ে গুলো, হি ওয়েকস অর স্লিপ উইথ দ্য এন্ডিউরিং ডেড। সে এখন ঘুমাক আর জেগে উঠুক, সে এখন মৃতদের সাথে থাকবে। দাও ক্যানস নট সোয়ার হোয়ার হি ইজ সিটিং নাও। ওই সেই রিভিউয়ারকে বলতেছে বা সেই মার্ডারারকে বলতেছে, তুমি তো আর তার পর্যায়ে উঠতে পারবে না, সে এখন যেখানে বসে আছে না, বলছে দাও ক্যানস নট সোয়ার, তুমি এখন আর সেখানে যেতে পারবে না। ডাস্ট টু দ্য ডাস্ট, তুমি ধুলার সাথে মিশে যাবে। বাট দ্য পিওর স্পিরিট শ্যাল ফ্লো ব্যাক টু দ্য বার্নিং ফাউন্টেন হোয়েন্স ইট কেম। কিন্তু যেগুলো পিওর স্পিরিট, সেগুলো পুনরায় যে ফাউন্টেন থেকে তারা এসেছিল সেখানে আবার সে বার্নিং ফাউন্টেনে ফিরে যাবে। ঠিক আছে তো? এ পোর্শন অফ ইটারনাল, এবং তারা
ওই ইটারনালের পোর্শন হিসাবে থেকেই যাবে, হুইচ মাস্ট গ্লো থ্রু টাইম অ্যান্ড চেঞ্জ। বরং যে ফ্লেম সময়ের সাথে সাথে কেমন হবে, যে ফাউন্টেন সময়ের সাথে আরো বেশি গ্লো করবে, ধ্বংস হবে না, আনকোয়েন্সেবলি দ্য সেম, এবং সেম থাকবে। যেখানে ওয়াইলস দ্য কোল্ড এম্বার্স চক দ্য সর্ডিড আর্থ অফ শেম, যেখানে সাময়িক যে এম্বার কালার তোমার দেখা যাচ্ছে সেটা এই সর্ডিড আর্থের সাথে মিশে যাবে। লজ্জার যে সর্ডিড মানে কি, সর্ডিড মানে কি, মানে একদম নিরস বিরস যে আর্থ, তার সাথে তুমি একসময় মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমাকে কেউ স্মরণ করবে না। কিন্তু কিডস তার সেই স্পিরিটটা মৃতদের সাথে সেই যেখান থেকে এসেছিল সেখানেই একটা পোর্শন হিসেবে, হ্যাঁ, পোর্শন অফ রিটার্ন হিসেবে সে থেকে যাবে। সময়ের সাথে সাথে সে কি করবে, গ্লো করবে, কিন্তু তার মৃত্যু হবে না। কিন্তু তুমি, তোমার নাম, তোমার খ্যাতি সবকিছু একসময় শেষ হয়ে যাবে। কি কথা বুঝতে পারছো কি বলছে? জি স্যার। অতএব পিস পিস। এবার কবি একটু অপটিমিস্টিক হচ্ছে, হ্যাঁ, যে সবাই শান্ত হও, হি ইজ নট ডেড, সে তো মারা যায়নি। হ্যাঁ, মৃত্যু বলছে হি হ্যাড ডাথ নট স্লিপ, সে ঘুমিয়েও যায়নি, বরং হি হ্যাভ অ্যাওয়াকেন ফ্রম দ্য ড্রিম অফ লাইফ। লাইফ মানে হচ্ছে স্বপ্ন, সে স্বপ্ন থেকে এখন জেগে উঠেছে, তাই তো, ইটারনালি সে এখন জীবিত হয়ে আছে। ইট ইজ উই, বরং আমরা, হু লস্ট ইন স্টর্মি ভিজন, আমরা আমাদের এই পৃথিবীর এই স্টর্মি ভিজনে আমরাই বরং হারিয়ে গেছি। আমরা কি করছি, দাও, ইট ইজ উই কিপ উইথ ফ্যান্টমস অ্যান্ড আনপ্রফিটেবল স্ট্রাইক। এই পৃথিবীতে আমরা একটা ফ্যান্টমের মতো আনপ্রফিটেবল স্ট্রাইক নিয়ে আমরা মত্ত হয়ে আছি। পৃথিবীর, হ্যাঁ, এই জাগতিকতার হিংসা বিদ্বেষ, তাহলে কি অন্যের সাথে দ্বন্দ্ব, এগুলো নিয়ে আমরা জড়িয়ে আছি। অ্যান্ড ইট ম্যাড ট্রান্স, এটা ঠিক ওই এলিজির মতো না, সেই গ্রামের মানুষেরা শহরের মানুষের মতো অত কি করে না বলো, কারোর সাথে মাতলামি করে না, নাকি কারোর সাথে হিংসা বিদ্বেষ করে না, তারা তাদের জীবন নিয়ে আছে। তাই সেখানেও সেটা বলছে, আমরাই হচ্ছি ইন ম্যাড ট্রান্স, আমরা পাগলের এক মোহর মধ্যে আছি। স্ট্রাইক উইথ আওয়ার স্পিরিটস নাইফ, আমরা অন্যকে আমাদের আত্মা দিয়ে, আমাদের কথা দিয়ে ছুরির মতো আঘাত করি। হ্যাঁ, ইনভালনারেবল নাথিংস, তাই তো। যেখানে কি ইনভালনারেবল নাথিংস মানে কি, যেটা ইনভালনারেবল, যার আমরা কোনো ক্ষতি করতে পারবো না, তার উপরে আমরা চেষ্টা করি ক্ষতি করার জন্য, দুঃখ দেওয়ার জন্য। আর এই দুঃখ দিতে গিয়ে আমরাই হয়ে যাই আমরাই ডিকে হয়ে যাই, লাইক কর্পসেস ইন আ শার্নেল। হ্যাঁ, ওই সেই কবরের ভিতরে যেমন কর্পস রেখে দিলে যেমন আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়, আমরাও ঠিক ওই রকম পৃথিবীতে পচে নষ্ট হয়ে যাচ্ছি। সুতরাং ফেয়ার অ্যান্ড গ্রিভ কনভালস আস, দুঃখ কষ্ট আমাদেরকে কনভালস করে ফেলে, মানে কি ডিস্ট্রয় করে ফেলে, কনজিউম আস ডে বাই ডে, আমাদেরকে ধীরে ধীরে একদম শেষ করে ফেলে, নিঃশেষ করে ফেলে। অ্যান্ড কোল্ড হোপ সোয়ার্ম লাইক ওয়ার্মস উইদিন আওয়ার লিভিং ক্লে, এবং এই আমাদের জীবন্ত এই মাটির কাদার এই শরীরের উপরে কোল্ড হোপস, হ্যাঁ, শান্ত আশাগুলো, যে আশাগুলো জীবন্ত না, শক্তিশালী না, সেগুলো পোকার মতো সোয়ার্ম করে বেড়ায়। কারণ আমাদের আশার ভিতরেই কোনো শক্তি নাই, ঠিক আছে, স্পিরিট নাই। আমাদের এই ক্লে মানে কি, এখানে বডি বলছে, ঠিক আছে, উইদিন আওয়ার লিভিং ক্লে মানে কি এই শরীর, মানে আমাদের মনের ভিতরে হয়তো হোপ আছে, কিন্তু সেই হোপগুলো কেমন, কোল্ড হোপস, মানে নিরাশ হোপ, যে হোপ পূর্ণ হবে কিনা সেটাও আমরা জানি না। বুঝতে পেরেছ? অতএব শেলি ইনসিস্ট দ্যাট কিডস ইজ নট ডেড বাট হ্যাজ অ্যাওয়াকেন ইনটু ইটারনাল লাইফ। ইট ইজ দ্য লিভিং হু আর ট্র্যাপড ইন ইলিউশন, ডিসপেয়ার অ্যান্ড ডিকে। While kids has transcended mortality, we remain chained to suffering, fear and the corruption of earthly existence. আমরাই বরং চেইন হয়ে আছি। কি কথা বুঝতে পেরেছ? সবাই কি আছো লাইনে? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার তো আমরা চলে আসলাম কততে? 40, এটা? জি স্যার, জি 40। আচ্ছা, তো আমরা 40 থেকে পড়ি, আগামী দিন আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে, আগামী ক্লাসে। He has outsworn the shadow of our night, অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে নাইটের যে শ্যাডো, তার উপরে সে উঠে গেছে। হ্যাঁ, সেখানে কোনো রাত হবে না। envy and calumny, hate and pain, পৃথিবীর যে দুঃখ, মানে ঈর্ষা বিদ্বেষ ঘৃণা কষ্ট, এগুলো তো পৃথিবীর মানুষের জন্য। দ্যাট আনরেস্ট হুইচ মেন মিসক্যাল ডিলাইট, যেটাকে মানুষ দেখো ডিলাইট বলে মনে করে, সেই আনরেস্ট থেকে দেখো ক্যান টাচ ইম নট, তার মানে কি আনন্দের নামে যে আনরেস্ট, ঈর্ষা বিদ্বেষ ঘৃণা দুঃখ কষ্ট, এগুলো তাকে টাচ করতে পারবে না। দেখো ক্যান টাচ ইম নট অ্যান্ড টর্চার নট এগেইন, তাকে আর টর্চার করতে পারবে না।
ফ্রম দ্য কন্টাজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড স্লো স্টেইন হি ইজ সিকিয়ার। কন্টাজিয়ন মানে কি? ওই যে মহামারী, হ্যাঁ, পৃথিবীর যে দুঃখ কষ্ট বিদ্বেষ স্টেইন কালিমা এগুলোর যে মহামারী সেখানে থেকে সে মুক্ত, তাকে তার নামে আর কেউ দুর্নাম করতে পারবে না। নাও ক্যান নেভার মর্ন আ হার্ট গ্রোন কোল্ড, ঠিক আছে তো? বলছে নাও ক্যান নেভার মোর্ন আ হার্ট গ্রোন কোল্ড, তার হার্টটা তো আর কখনো ছোট হবে না। মনে করো কোনো একটা মানুষ, মনে করো যে বয়সে মারা যায়, আমাদের স্মৃতিতে কি সে কখনো বৃদ্ধ হয় বলো তো? বলো তো? না স্যার, না স্যার। স্যার মারা গেলে আরো ভালো হয়ে যায়। যে ওই রকমই থাকে আমাদের চিন্তা, নাকি আমরা বৃদ্ধ হয়ে যাই, কিন্তু যে ব্যক্তিকে আমরা হারিয়েছি তাকে আমরা যে বয়সে দেখেছিলাম আমরা কিন্তু তাকে সেই বয়সেই স্মরণ করি, তাই না? স্যার আরো সম্মানিত করি। তাই বলছে নাও ক্যান নেভার মর্ন আ হার্ট গ্রোন কোল্ড, আ হেড দেখো গ্রোন গ্রে ইন ভেইন, নাও হোয়েন দ্য স্পিরিট সেলফ হ্যাজ সিজ টু বার্ন উইথ স্পার্কলেস অ্যাশেস লোড অ্যান্ড আনল্যামেন্টেড আর্ন। আর আমাদের হবে কি? দেখো হোয়েন দ্য স্পিরিট সেলফ হ্যাজ সিজ টু বার্ন, হ্যাঁ, আমাদের স্পিরিট যেটা অলরেডি বার্ন করা ছেড়ে দিয়েছে, মানে বন্ধ হয়ে গেছে। আওয়ার স্পার্কলেস অ্যাশেস লোড অ্যান্ড আনল্যামেন্টেড আর্ন, আর আমাদের স্পার্ক মানে আমাদের অ্যাশেজ আছে কিন্তু স্পার্কলেস, যেখানে কোনো স্পার্ক নেই, আগুন নেই, ঠিক আছে তো? আমরা সেটাতে ল্যামেন্ট করে মরতেছি। এগুলো ল্যামেন্ট করতে লাভ নেই, কারণ তার বডি উপরে ল্যামেন্ট করে কোনো কাজ আছে বলো? তাই বলছে দেখো, হ্যাঁ, যে নাও নর উইল স্পিরিট এভার ডুইন্ডেল ইনটু এমপ্টিনেস সো দ্যাট অনলি লাইফলেস অ্যাশেস রিমেন ইন অ্যান আর্ন আনএপ্ট অ্যান্ড আনল্যামেন্টেড। অতএব তার এই বডির উপরে কেঁদে দুঃখ করে কোনো লাভ নেই। হিজ ডেস্টিনি ইজ নট টু ডেক্লাইন ইনটু অবস্কিউরিটি, কারণ সে যে অবস্থায় মারা গেছে সে কখনো স্মৃতিভ্রষ্ট হবে না, তাকে কেউ ভুলে যাবে না, বাট টু রিমেইন ফরএভার রেডিয়েন্ট সিকিয়ার অ্যান্ড আনটাচড বাই দ্য ডিকে দ্যাট মার্স অর্ডিনারি হিউম্যান এক্সিস্টেন্স। সুতরাং শেলি সেলিব্রেটস কিডস লিবারেশন। He has escaped envy, suffering and the corruption of earthly life. He will never know disillusionment, old age, দেখো তার কোনো old age হবে না, obscurity হবে না। Instead, he has risen beyond mortality into an eternal realm where he is forever safe and pure. হ্যাঁ, এই জায়গাটা বোঝানো হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো দেখো বিষয়টা এরকম না যে যে সকল 1971 সালে বা মুক্তিযুদ্ধে যে সকল মানুষরা মারা গেছে তাদের নামে তো আর রাজনৈতিক কখনো মানে রাজনৈতিক কোনো দলের কালিমা তো আর তাদের গায়ে ঠেকবে না, ঠেকবে বলো তো? বলো। না। তারা সবসময় মুক্তিযোদ্ধা হিসেবে থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধ করেছে এবং এখন বেঁচে আছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রিলেটেড, তাদেরকে কি আমরা ওই রকম সম্মান করব যারা মারা গেছে? বলো তো? না স্যার। অনেক মুক্তিযোদ্ধা আছে রাজনৈতিক দলের কারণে তাদেরকে কিন্তু আমরা সম্মান করছি না, করছি বলো তো? কারণ তারা রাজনৈতিক কোনো না কোনো একটা ব্যাকওয়ার্ডে আছে। কিন্তু যারা মারা গেছে 1971 সালে তারা কোন রাজনৈতিক দলের বলো? ওরা বিএনপিরাও স্মরণ করছে ওদের, আওয়ামী লীগরাও ওদের স্মরণ করছে, ও যারা ভিন্ন দলের আছে তারাও স্মরণ করছে। সবাইকে 1971 সালের মুক্তিযোদ্ধাদের সম্মান করবে নাকি? ওই 1952 সালে যারা শহীদ হয়েছে তাদেরও সবাই এসে সম্মান করবে। কিন্তু যারা যুদ্ধ করলো বেঁচেও গেল তারা কিন্তু এই সম্মানটা পাচ্ছে না আমাদের কাছ থেকে, পাচ্ছে বলো তো? না স্যার। তা মরে গেলেই কিছু কিছু ক্ষেত্রে ভালো হতো, তাই না? মরে গেলেই ভালো হতো। ঠিক অনেকটা প্যাট্রিয়ট এই কথাটা বলছিল না কবিতায়, প্যাট্রিয়ট কবিতায়, যে অনেকেই তো যুদ্ধক্ষেত্রেই মারা যায়, মরে গেলে ভালো হতো না? তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতো, আমি তাদের কাছে সারা জীবনই সম্মানীয় থেকে যেতে পারতাম। প্রথম বছরে যে সম্মান দেখালো দ্বিতীয় বছরে এসে আর সেই সম্মান দেখাচ্ছে না, বরং মরে গেলে পারে সেই সম্মানটা আজীবন থাকতো, তাই না? যেমন হচ্ছে কিছু নোবেল বিজয়ী আছে না আমাদের দেশ, আমাদের পৃথিবীতে, যেমন হচ্ছে অং সান সুচি, সে তো নোবেল বিজয়ী, কিন্তু সে যা করেছে তার কি সেই নোবেলের সম্মানটা আছে আর? বলো। না স্যার। কিন্তু যদি সে মারা যেত তাহলে আজীবন সে ওই রকম সম্মানীয় আমাদের কাছে থাকতে হতো। যেমন নেলসন ম্যান্ডেলা আমাদের কাছে আছে কি না সম্মানজনক হিসেবে? জি স্যার আছে। কারণ সে রাজনীতি থেকে 5 বছর প্রেসিডেন্ট থাকা অবস্থায় সে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিল। সে বুঝেছিল যে মানে যে আমার এখন কি করা উচিত, আর আমরা মরে যাবো এক পা কবরে, তাও রাজনৈতিক স্বার্থ আমরা ছাড়ছি বলো? বরং পাওয়ার একবার পেলে স্যার সে আর ছাড়তে চায় না। হ্যাঁ, সে আর ছাড়তে চায়। তাহলে কি মধু ওর ভিতরে আছে না? কি মধু আছে যে একবার যে যায় সে আর ছাড়তে চায় না? তাহলে এত কি মধু আছে যে তা সেখানে যেতেই হবে? তাহলে দেশ সেবার মধ্যে কি মধু আছে আমার দেশে যে ওখানে যেতেই হবে? হ্যাঁ, তো যাই হোক, তাহলে এ পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা এটা মোটামুটি শেষ করব। আজকে
আমরা পড়লাম কত থেকে কত? স্যার 20 স্যার থেকে 20 থেকে স্যার 20 থেকে 40 40। তাহলে মোটামুটি আর কয়টা? 15টা আছে নাকি? যেহেতু 55 পর্যন্ত। জি, স্যার। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা 55 পর্যন্ত। তো ঠিক আছে। তো স্যার প্রিপারেশন ব্যাচের পড়াটা দিয়ে দেন। পড়াটা তো দেওয়া আছে না? ওটা তো স্যার দিয়েছেন তো। স্যার ওখানে দেওয়া নাই পরবর্তী সপ্তাহের পড়াটা? উইলিয়াম স্যার দেয়া আছে, দেওয়া আছে তো, একটু খেয়াল করবা। পোয়েমগুলো দিয়েছেন, 3টা পোয়েম। পয়েম শুরু হয়েছে, তার ভিতরে উইলিয়াম ব্লেক আগামী কালকে হবে সেটা তো বলাই আছে, লিখে দেওয়া আছে না? আমি দেখবো তার যদি আমার ভুল হয়ে যায় দিয়েছি কিনা আমার। না স্যার টেস্টের পরে তার কোনো কিছু শেয়ার করে নাই। হ্যাঁ দিয়েছে, দেখো প্রশ্ন দেওয়ার তোমার আগে। তো আগের ক্লাসে খেয়াল করবা, আগের ক্লাসে তো বলা আছে, যেদিন ক্লাস নিয়েছিলাম ওই দিনই তো বলে জি স্যার আমি আর পরে পড়ি নাই তো। হ্যাঁ ওটা ওখানে তাই আমি আর দেখি নাই। দুটো তথ্য দেওয়া আছে, প্রথম নম্বরে পরীক্ষার কথা, দ্বিতীয় নম্বরে রবিবারের, তাই তো, যে আগামী রবিবারে এইটার উপর ক্লাস না, ওটা তো বলাই আছে। জি স্যার আমার দেখতে ভুলে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। স্যার আসসালামু আলাইকুম।